আচ্ছা, যারা যারা জয়েন করছো অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার আছে কিনা একবার জানিও। অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা একবার জানিও যারা যারা জয়েন করছো। যারা যারা জয়েন করছো একবার জানিও অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা। যারা যারা জয়েন করছো একবার জানিও অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা। একবার কমেন্টে বলো ইয়েস অর নো, অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা, ইয়েস অর নো। একবার কমেন্ট করে বলো সবাই। একবার কমেন্ট করে বলো সবাই অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা। অডিও ভিডিও পিপিটি ক্লিয়ার কিনা সবাই একবার জানাও, কমেন্ট করে বলো ইয়েস অর নো। ওকে, তো আজকে আমরা ওশানোগ্রাফি শুরু করছি, নতুন ইউনিট ওশানোগ্রাফি। ওয়েলকাম টু জিওপিডিয়া লার্নিং প্ল্যাটফর্ম অল জিওগ্রাফার্স। আমি সৌভিক পাল, তোমাদের জিওগ্রাফির এডুকেটর। জিওপিডিয়ার যে ইউটিউব চ্যানেল যেখানে তোমরা এখন ক্লাস করছো, সেখানে আমরা ইউনিট ওয়াইজ এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি। প্রতিটা ইউনিট থেকে আমরা 100টা করে কোশ্চেন করছি, যার মধ্যে জিওমরফোলজি আর ক্লাইমেটোলজি আগেই হয়ে গেছে। যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নাও। আমরা ওশানোগ্রাফি স্টার্ট করব আজ থেকে। এখানে একটা তোমাদের কথা বলার আছে যে আমরা এখন থেকে প্রতিটা ইউনিটের একটা ইউনিট আমরা দুদিনে শেষ করব, 2 ডেজ, ঠিক আছে? তাহলে এক দিনে আমরা 50টা করে কোশ্চেন করলে তাহলে দুদিনে আমরা 50 + 50 100 কোশ্চেন কমপ্লিট হবে। যেমন ওশানোগ্রাফির আজকে 50টা করব, নেক্সট দিনে 50টা করব, তাহলে টোটাল 100 কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে যাবে দুদিনে, ঠিক আছে? এইভাবে 10টা ইউনিট আমরা কমপ্লিট করব, যে কটা ইউনিট বাকি আছে আমাদের, ঠিক আছে? তো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাও। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওখানেই তোমরা যত পিডিএফ, ক্লাসের আপডেট, সমস্ত কিছু তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলেই পাবে, ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেলে সবাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জুড়ে যাও। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এছাড়া তোমাদের ফেসবুকের আমাদের যে পেজ রয়েছে, ফেসবুক পেজের লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ওটাকেও ফলো করে দাও, যেখানে তোমরা বিভিন্ন ধরনের কোথায় কোনো ভ্যাকেন্সি বা কিছু এলে তার আপডেট তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের NTA UGC নেট সেট, ঠিক আছে, 2024 এবং সিইউটি পিজি যারা স্টুডেন্ট রয়েছে 2025-এর জন্য আমাদের অনলাইন ব্যাচ স্টার্ট হয়ে গেছে। 4 তারিখ থেকে চলছে। এভরি থার্সডে অ্যান্ড ফ্রাইডে ক্লাস হয়, যেখানে তুমি কি পাচ্ছ, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস পাচ্ছ, ডিটেল এক্সপ্লেনেশন হয় প্রতিটা টপিকের, ডাউট ক্লিয়ারিং সেশন পেয়ে যাবে, স্ট্রাকচার পিডিএফ পেয়ে যাবে ইংলিশে। যদি তোমরা দেখতে চাও আমাদের পিডিএফ কেমন, আমি এখানে অলরেডি 2টো টপিকের ওপর, কন্টিনেন্টাল থিওরি এবং কোপেনের ওপর টপিক পড়িয়ে রেখেছি। সেখান থেকে গিয়ে দেখতে পারো যে আমাদের থিওরি ক্লাস কীরকম হয়, সেখানকার মানে পিডিএফ কীরকম হেল্পফুল, তোমরা সেটা থেকে দেখতে পাবে। টপিক ওয়াইজ মক টেস্ট এখানে পেয়ে যাবে। পার মান্থ বেসিসে ফিস, একবারে তোমাকে টাকা পেমেন্ট করতে হচ্ছে না। তুমি কোনো একটা মাসে পড়লে, সেই মাসে যদি তোমার ভালো লাগে তবেই তুমি নেক্সট মান্থে আবার টাকা রিনিউ করলে এবং তুমি পড়া কন্টিনিউ করবে, ঠিক আছে? তো এখানে কোনো রকম কোনো প্রেশারাইজ নেই যে তোমাকে একবারে অনেক টাকা দেওয়ার ব্যাপার নেই। তো যেখানে তুমি জিওগ্রাফি এবং ইউজিসি নেটের যে জেনারেল পেপার, দুটো ক্লাসে এখানে প্যারালালি পেয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের যে ক্লাস হচ্ছে, আমাদের ক্লাসের মধ্যে আমরা অলরেডি ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট জিওগ্রাফি পড়ে ফেলেছি। ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট জিওগ্রাফি হয়ে গেছে আমাদের, মানে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট জিওগ্রাফি আমরা স্টার্ট করেছি আজ থেকে, ঠিক আছে? রিজিওনাল জিওগ্রাফি আমরা শুরু করব। ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি আমাদের হয়ে গেছে, আগের উইকে আমরা ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি কমপ্লিট করেছি, ঠিক আছে? তো ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট জিওগ্রাফি আমাদের এখন বর্তমানে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট জিওগ্রাফি চলছে, আজ থেকে স্টার্ট হয়েছে 15 ফেব্রুয়ারি থেকে। তো রিজিওনাল জিওগ্রাফি স্টার্ট হবে, এটা ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট জিওগ্রাফি শেষ হলে। তো তোমরা যারা যারা পড়তে চাও
এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার, তোমরা যে কোনো প্রয়োজনে অবশ্যই কন্ট্যাক্ট করে নিজের নামকে এনলিস্ট করো, ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট সবাইকে, অল দ্য বেস্ট, ঠিক আছে? অল দ্য বেস্ট সবাইকে। ওশানোগ্রাফির আজকে শুরু করবো 50টা, কোনো বেশি এক্সপ্লেনেশন করব না, ঠিক আছে? অল দ্য বেস্ট সবাইকে। আজকে ওশানোগ্রাফি স্টার্ট করব, বেশি এক্সপ্লেনেশন করব না, 50টা কোশ্চেন পরপর চলবে, ঠিক আছে? 50 কোশ্চেন পরপর চলবে, চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে 50 কোশ্চেন শেষ করবো। অল দ্য বেস্ট সবাইকে। 50 কোশ্চেনে দেখবে আজকে কার কার 40 প্লাস স্কোর কার কার হয় সেটাই দেখবে, ঠিক আছে? আজকে কাট অফ হচ্ছে 40 প্লাস, তো 50 আউট অফ 50-র মধ্যে আজকে কাট অফ হচ্ছে 40 প্লাস। যারা যারা 40 প্লাস ওপরে থাকবে তারা তারা জানবে যে তোমরা একটা সেফ স্কোরে রয়েছো, ঠিক আছে? সেফ জোন যাকে বলে। তো রেডি সবাই? ইয়েস অর নো? একবার ইয়েস অর নো বলে দাও, রেডি কিনা? রেডি কিনা একবার ইয়েস অর নো বলে দাও, ইয়েস অর নো, ইয়েস অর নো। ওশানোগ্রাফি 50 কোশ্চেন করার জন্য তোমরা রেডি? ইয়েস অর নো? ওকে, চলো তাহলে আমরা ফার্স্ট কোশ্চেন স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন। বেশি এক্সপ্লেনেশন করব না, তাড়াতাড়ি কোশ্চেন সলভ করব। প্রথম যেটা বলছে, রিফ সেপারেটেড ফ্রম দ্য মেইনল্যান্ড অর ইনল্যান্ড শোর বাই এ ডিপ লেগুন ইজ নোন অ্যাজ ফ্রিঙ্গিং রিফ, অ্যাটল রিফ, বেরিয়ার রিফ, প্যাচ রিফ। ABCD যেটা মনে হচ্ছে ঝটপট কমেন্ট করবে, তাড়াতাড়ি কমেন্ট করবে, যাতে আমরা 50টা কোশ্চেন কমপ্লিট করতে পারি। বাকি লোকজনকে চ্যানেলটাকে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে লাইক করে দাও। তোমরা ক্লাসটা লাইক করো না সবাই, অবশ্যই চ্যানেল ক্লাসটাকে লাইক করে দাও। কোনটা মনে হচ্ছে ঝটপট কমেন্ট করো। রিফ সেপারেটেড ফ্রম দ্য মেইনল্যান্ড অন ইনল্যান্ড শোর বাই এ ডিপ লেগুন ইজ নোন অ্যাজ। বাকিরা কমেন্ট করো। যারা যারা ক্লাসে আছো সবাই কমেন্ট করো, দু একজন নয়, সবাই কমেন্ট করো। আজকে দেখবো 50-তে কার 40 প্লাস হয়। যা যা রয়েছে, 3জন কমেন্ট করেছো, টোটাল রয়েছে 5জন, বাকি 2জন কমেন্ট করো। যেটা মনে হচ্ছে সেটাই কমেন্ট করো। ওকে, তো কোনো রিফ যখন মেইনল্যান্ড থেকে সেপারেটেড হয় কোনো লেগুন দ্বারা, তখন সেটাকে বেরিয়ার রিফ বলে, ঠিক আছে? 1C। আর যদি সেপারেটেড না হয়, যদি সেপারেটেড না হয়, কানেক্টেড থাকে, তখন তাকে ফ্রিঙ্গিং রিফ বলে। যেটা সেপারেটেড বলেছে তাহলে বেরিয়ার রিফ হবে। সি অপশন রাইট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 2 অন দ্য western coast of Europe and Labrador of are in the same latitude, but western coast of Europe remains unfrozen and Labrador remains frozen for 9 months. Reason বলছে Gulf Stream is a warm current and Labrador is a cold current. কোন অপশনটা মনে হচ্ছে? ABCDর মধ্যে কোনটা মনে হচ্ছে? ঝটপট। বাকিদের চ্যানেলটা শেয়ার করে দাও, যারা যারা ক্লাস করতে চায় তারা এসে ক্লাস করতে পারবে। Assertion বলছে western coast of Europe and Labrador are in the same latitude, but western coast of Europe remain unfrozen and Labrador remains frozen for 9 months. Gulf Stream is a warm and current and Labrador is a cold current. কোন অপশনটা মনে হচ্ছে?
ওকে, তো ওয়েস্টার্ন কোস্ট অফ ইউরোপ যেটা রয়েছে অ্যান্ড ল্যাব্রাডর যেটা হচ্ছে নর্থ আমেরিকায় রয়েছে, ঠিক আছে। তো এটা বলছে সেম ল্যাটিটিউডে রয়েছে, কিন্তু একটা আনফ্রোজেন থাকে, একটা ফ্রোজেন থাকে। তার কারণ হচ্ছে গালফ স্ট্রিম, আর একটা হচ্ছে ল্যাব্রাডর কারেন্ট। গালফ স্ট্রিম ওয়ার্ম বলে কি হচ্ছে, ওয়েস্টার্ন কোস্ট অফ ইউরোপ ঠান্ডা, আর ল্যাব্রাডর ঠান্ডা, ওয়েস্টার্ন কোস্ট অফ ইউরোপ আনফ্রোজেন। আর ওয়েস্টার্ন কোস্ট অফ ইউরোপ যেটা হয় সেটা হচ্ছে কি আনফ্রোজেন হচ্ছে, আর যেটা হচ্ছে আমাদের ল্যাব্রাডর থাকে সেটা হচ্ছে আমাদের নর্থ আমেরিকার কোস্টে দেখাই বলে ওটা ঠান্ডা বলে, ওটা কি হচ্ছে ফ্রোজেন হচ্ছে, ঠিক আছে। তো দুটোই ঠিক, দুটোর কারেক্ট এক্সপ্লেনেশন। যেখানে উল্টে দিয়েছে বিষয়টা, এতে বলেছে নট কারেক্ট, বিতে বলেছে কারেক্ট। তো রাইট অপশন কি হবে, বি হবে কারেক্ট অপশন, তো বি অপশন রাইট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন, 3 অন দ্য স্ক্রিন, ঝটপট করে করো ঝটপট। ওয়াশিও, পেরু, আলাস্কা, কুরেশিও ওশান কারেন্ট, আর কোস্ট কি বলছে, ওয়েস্টার্ন কোস্ট অফ ল্যাটিন আমেরিকা, কামচাটকা পেনিনসুলা, ব্রিটিশ কলম্বিয়া, জাপান। কারেন্ট, ওশান কারেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামের জন্য ওশান কারেন্ট খুব ইম্পর্টেন্ট। কারেন্টের টোটাল ওশান কারেন্ট পড়ানো আছে ডিটেলসে, তোমরা অবশ্যই রিভিশন করেছো। ওশান কারেন্ট ভীষণ ইম্পর্টেন্ট টপিক, ওশান কারেন্ট থেকে কোশ্চেন আসবেই পরীক্ষায়। লিস্ট 1 and লিস্ট 2, ওশান কারেন্ট অ্যান্ড কোস্ট। কোন অপশনটা মনে হচ্ছে? বাকিরা কমেন্ট করো, বাকিরা। যতটুকু সময় দিচ্ছি সেই সময়ের মধ্যে সলভ করার চেষ্টা করো, যেটুকুন টাইম দিচ্ছি তার মধ্যে সলভ করার চেষ্টা করো। টাইম পেরিয়ে গেলে আমি যখন অ্যান্সার বলে দেবো তারপর আর অ্যান্সার করে লাভ নেই, তাতে তোমাদের টাইম আউট, ঠিক আছে। তার মানে পরীক্ষায় তোমাদের শেষ করা মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। যতটা বলছি তার মধ্যে টাইম শেষ করার চেষ্টা করো, ওকে। তাহলে ওয়াশিও কি হচ্ছে, ওয়াশিও হচ্ছে তোমাদের কামচাটকা পেনিনসুলা, A2, বাকি সব কেটে যাবে, ঠিক আছে। পেরু হচ্ছে ওয়েস্টার্ন কোস্ট অফ ল্যাটিন আমেরিকা। নেক্সট আলাস্কা, আলাস্কা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া। নেক্সট হচ্ছে কুরেশিও, যেটা হচ্ছে জাপান। তো ডি অপশন রাইট। তো সবাই এই ওশান কারেন্ট ভালো করে পড়ে নেও। নেক্সট 4 নম্বর কোশ্চেন অন দ্য স্ক্রিন। আজকে 50টা কোশ্চেন কমপ্লিট করবো, 50 কোশ্চেন্স, তার মধ্যে কার 40 প্লাস যায় সেটাই দেখার। আর বাকি কালকে 50টা ওশানোগ্রাফি করবো, তাহলে ওশানোগ্রাফি শেষ। চ্যানেলটাকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও যারা নতুন, এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, জুড়ে যাও। গ্লোবাল চেঞ্জ ইন সি লেভেল ইজ কজড বাই ইউস্ট্যাটিক চেঞ্জ, আইসোস্ট্যাটিক চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, ডায়াস্ট্রোফিজম। কোনটা মনে হচ্ছে? যারা প্রথম থেকে ক্লাস করছো তাদের এই কোশ্চেনগুলো ইজি লাগবে। গ্লোবাল চেঞ্জ ইন সি লেভেল ইজ কজড বাই ইউস্ট্যাটিক চেঞ্জ, আইসোস্ট্যাটিক চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, ডায়াস্ট্রোফিজম। গ্লোবাল চেঞ্জ, সবাই ইন্টারঅ্যাক্ট করো, কোনটা মনে হচ্ছে কমেন্ট করো। ওকে, সি লেভেলে গ্লোবাল চেঞ্জ বলেছে, সিতে যখন গ্লোবাল চেঞ্জ হয় তখন সেটাকে বলে ইউস্ট্যাটিক চেঞ্জ, আর লোকাল চেঞ্জ হলে তখন তাকে বলে আইসোস্ট্যাটিক চেঞ্জ। লোকাল হচ্ছে আইসোস্ট্যাটিক চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ কেন হবে, সি লেভেলের চেঞ্জ বলেছে, গ্লোবাল চেঞ্জ তাকে ইউস্ট্যাটিক চেঞ্জ বলে। তোমরা পড়ো ওশানোগ্রাফি সবাই, বেসিক কোশ্চেন এগুলো। গ্লোবাল চেঞ্জ ইন সি লেভেল ইউস্ট্যাটিক চেঞ্জ, আর লোকাল হলে আইসোস্ট্যাটিক চেঞ্জ বলে। নেক্সট 5 নম্বর কোশ্চেন অন দ্য স্ক্রিন। যাদের এই কোশ্চেন ভুল হচ্ছে তাদের প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে, এগুলো সব পড়ানো টপিক। রেডিওলারিয়ান উজ আর টেরিজেনাস ডিপোজিটস, নেরিটিক ডিপোজিটস, পিলেজিক ডিপোজিটস, লিটোরাল ডিপোজিটস। কোন অপশনটা মনে হচ্ছে? কোন অপশনটা মনে হচ্ছে ঝটপট করো,
রেডিওলারিয়ান উজ, টেরিজেনাস, নেরিটিক, পিলেজিক, লিটোরাল। কোন অপশনটা মনে হচ্ছে? সবাই কমেন্ট করো কোনটা, ঝটপট কমেন্ট করো সবাই, যারা যারা ক্লাস করছো সবাই কমেন্ট করো, যার যেটা মনে হচ্ছে। এখানে লজ্জা কিছু নেই, এখানে আমরা সবাই শিখছি। রেডিওলারিয়ান উজ, টেরিজেনাস, নেরিটিক, পিলেজিক অ্যান্ড লিটোরাল, কোনটা হবে? ওকে, আমরা জানি যে টেরোপড, গ্লোবিজাইনা, রেডিওলারিয়ান ডায়াটাম এগুলো সবই বায়োজেনাস উজের মধ্যে যায়, মানে পিলেজিকের মধ্যে যাবে, ঠিক আছে? তো সি অপশন রাইট, 5C। নেক্সট question number 6 on the screen. Statement 1 বলছে iceberg are not common along the Norwegian coast. Statement 2 বলছে icebergs are very common along the Siberian coast. কোন অপশনটা মনে হচ্ছে? কোন অপশনটা মনে হচ্ছে? ওকে, তো কি বলছে আইসবার্গ আর নট কমন অ্যালং দ্য নরওয়েজিয়ান কোস্ট। নরওয়েজিয়ান কোস্টে যেহেতু গালফ স্ট্রিম থাকে সেই জন্য নর্থ আটলান্টিক ড্রিফট নাট, তো সেই কারণের জন্য আইসবার্গ দেখা যায় না। তো ঠিকই আছে যে আইসবার্গ আর ভেরি কমন অ্যালং দ্য সাইবেরিয়ান কোস্ট। সাইবেরিয়ান কোস্টেও আইসবার্গ দেখা যায় না, কমন থাকে না, আনকমন হয়, ঠিক আছে? ওখানে দেখা যায় না কারণ ওখানে একটা কোস্ট আছে মুরমানস্ক কোস্ট আছে একটা, যেখানে কি হয় গালফ স্ট্রিম যায় বলে সারা বছর গরম কারেন্ট ওখান দিয়ে যায় বলে বরফ গলে জলে পরিণত হয়ে যায়। তো ওই জন্য সাইবেরিয়ান কোস্টে কি হয়, কোনো রকম আইসবার্গ দেখা যায় না। তাহলে 1 is true, 2 is false, তো সি অপশন রাইট। ওকে, নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন, 7 কোশ্চেন। Next question on the screen, which one of the following temperature of sea water formation of coral reef? At least 20 degrees Celsius, at least 15 degrees Celsius, at least 10 degrees Celsius, at least 5 degrees Celsius. কোনটা মনে হচ্ছে? which one of the following temperature of sea water formation of coral reefs? At least 20 degree, at least 15 degree, at least 10 degree and at least 5 degrees Celsius. কোরাল রিফ তৈরির জন্য মিনিমাম কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দরকার? আমরা অলরেডি ক্লাসে আলোচনা করেছি। বাকিরা কমেন্ট করো, যারা যারা ক্লাসে রয়েছে সবাই কমেন্ট করো, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, লাইভ দেখছো অনেকেই কিন্তু কমেন্ট করছো না, এটা করো না, সবাই অ্যান্সার করো, এখানে আমরা সবাই শিখতে এসেছি। ক্লাসটাকে লাইক করে দাও সবাই, সবাই কিন্তু ক্লাসটাকে লাইক করোনি, ক্লাসটা লাইক শেয়ার করে দাও। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও, কারণ ওখানে এই পিডিএফ, এই যে পিডিএফ দেখছো, এই পিডিএফ এবং ক্লাসের আপডেট সমস্তটাই তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পাবে, ঠিক আছে? ওকে, তো কোরাল রিফ তাহলে কি বলছে, কোরাল রিফের জন্য মিনিমাম কত ডিগ্রি? অ্যাটলিস্ট 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দরকার, এই অপশন রাইট। নেক্সট হচ্ছে 8 কোশ্চেন অন দ্য স্ক্রিন। ওয়ার্ম ওশান কারেন্ট মিটিং কোল্ড ওশান কারেন্ট। ওয়ার্ম ওশান কোন কোল্ড ওশান কারেন্টের সাথে মিট করছে সেটা বলছে। ব্রাজিল কারেন্ট, গালফ স্ট্রিম, কুরিশিও কারেন্ট, আগুলাস কারেন্ট। দিয়েছে ওয়াশিও কারেন্ট, ফকল্যান্ড কারেন্ট, ল্যাব্রাডর কারেন্ট, ওয়েস্ট উইন্ড ড্রিফট।
সবাই কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো, ঝটপট। যে টাইম দিচ্ছি সেই লিমিটেড টাইমের মধ্যে কমেন্ট করো, যাতে তোমরা পরীক্ষার সময় পুরোটা করে অ্যান্সার করতে পারো। বেশি সময় নিলে কোনোটাই সলভ করতে পারবে না। ওশান কারেন্ট রাইট করতে গেলে অবশ্যই ম্যাপটাকে আগে তোমাকে ক্লিয়ার রাখতে হবে। ম্যাপটা যত চোখের সামনে তোমার ভাসবে, তত তোমার অ্যান্সার রাইট হওয়ার চান্স তত বাড়বে। আর ম্যাপ যদি ভুলে যাও বা মাথায় না থাকে, তাহলে ওশান কারেন্ট কখনোই রাইট হবে না। ঠিক আছে? সেই জন্য ওশান কারেন্টের যে ম্যাপ প্রোভাইড করা হয়েছে সেটাকে, বা তোমরা নর্মাল গুগলে গিয়ে টাইপ করলে ওশান কারেন্টের তোমরা ওয়ার্ল্ড ওয়াইড ম্যাপ পেয়ে যাবে। সেটাকে প্রিন্ট আউট করে দরকার পড়লে চোখের সামনে বারবার লাগিয়ে রাখো। চোখের সামনে লাগিয়ে রেখে বারবার সেটাকে দেখো, তবেই রাইট হবে। ঠিক আছে? ওয়ার্ম ওশান কারেন্ট মিটিং কোল্ড ওশান কারেন্ট, তাহলে কোনটা হবে? তা ব্রাজিল কারেন্ট হচ্ছে কোনটা যায়? ফকল্যান্ড, A2। ঠিক আছে? তো A2 মানে A1 A3 A4 কেটে গেল, A2 হচ্ছে গালফ স্ট্রিম। গালফ স্ট্রিম হচ্ছে বি, যেটা যাচ্ছে B3। গালফ স্ট্রিম হচ্ছে ল্যাব্রাডর কারেন্ট, এটা বি হবে। ঠিক আছে? B3। নেক্সট কুরেশিও কারেন্ট যেটা যাচ্ছে ওয়াশিও কারেন্ট হবে। নেক্সট আগুলহাস হচ্ছে কি? ওয়েস্ট উইন্ড ড্রিফট হবে। ঠিক আছে? তো C1 D4, ডি অপশন রাইট। নেক্সট 9 নম্বর কোশ্চেন অন দ্য স্ক্রিন। 9, দ্য টার্ম সোয়াশ রেফার্স টু। সোয়াশ বলতে কি বোঝায়? ব্যাকওয়ার্ড মুভমেন্ট অফ সি ওয়াটার অ্যাট দ্য বিচ আফটার দ্য ব্রেকিং অফ এ ওয়েভ, oblique movement of a sea water at the beach after the breaking of a wave, forward movement of sea water up the beach after the breaking of a wave, D বলছে sideward movement of sea water up the beach after the breaking of a wave. সোয়াশ বলতে কোন বিষয়টাকে বোঝায়? What is the meaning of সোয়াশ? কোনটা বলছে সোয়াশ বলতে কোন বিষয়টাকে বোঝায়? সোয়াশ অ্যান্ড ব্যাকওয়াশ দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। বাকিরা কমেন্ট করো, যারা যারা ক্লাস দেখছো। বাকিরা ক্লাস করছো কিন্তু কমেন্ট করছো না, সবাই কমেন্ট করো। কমেন্ট করলে কি হয়? কমেন্ট যখন তুমি কমেন্ট করবে না, যখন তুমি কমেন্ট করবে তখনই তোমার মনে থাকবে যে তুমি কি লিখেছিলে, কোন অ্যান্সারটা তুমি লিখেছিলে এই কোশ্চেনের এগেনস্টে। তো সেটা পরীক্ষায় তোমাকে রিকল করতে খুব সাহায্য করবে, দেখে নিও এটা। সবাইকে বলছি কমেন্ট করো অবশ্যই। আচ্ছা, সোয়াশ বলতে কি বোঝায়? ফরওয়ার্ড মুভমেন্ট অফ সি ওয়াটার। ঠিক আছে? এটা করে সোয়াশ যখন সামনের দিকে যাচ্ছে। আর ব্যাকওয়ার্ড মুভমেন্ট যেটা হচ্ছে সেটাকে বলে ব্যাকওয়াশ। ঠিক আছে? তো যেটু সোয়াশ দিচ্ছে ফরওয়ার্ড মুভমেন্ট, সি অপশন রাইট। ওকে, 10-এর কোশ্চেন অন দ্য স্ক্রিন। Question number 10 on the screen. Arrange the following C's in ascending order of concentration of salinity. মিনিমাম টু ম্যাক্সিমাম বলেছে। সব থেকে কম কোন ওশানে, তারপর সব থেকে বেশি কোন ওশানে, কম থেকে বেশির দিকে যেতে হবে। অ্যাসেন্ডিং অর্ডার, রেড সি, চায়না সি, বাল্টিক সি, ব্ল্যাক সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সবাই কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। আচ্ছা, তোমাদের কেমন লাগছে ক্লাস অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ইউনিট ওয়াইজ এমসিকিউ সিরিজ বা 500 এমসিকিউ সিরিজ কেমন লাগছে? তোমরা কোনো ফিডব্যাক কেউ দাও না, অ্যাটলিস্ট তোমরা একটু ফিডব্যাক দিও, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তবেই তো এনার্জি বাড়বে আরও কিছু নতুন কিছু করার। যদি তোমরা না পাশে থাকো কি করে হবে? অ্যাজ দ্য ফলোইং সি ইজ ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ দ্য কনসেন্ট্রেশন অফ স্যালিনিটি, মিনিমাম টু ম্যাক্সিমাম। কোন অপশনটা মনে হচ্ছে?
ওকে, তো রাইট অপশন যেটা হবে সব থেকে কম থেকে বাল্টিক সিতে, যত সি আছে তার মধ্যে সব থেকে কম বাল্টিক সি, তো সি অপশন এখানেই রয়েছে প্রথম, বাকি সবগুলো অটোমেটিক্যালি কেটে দাও। ঠিক আছে, তারপর বাল্টিক সির পর কি আসে, চায়না সি হবে, তারপর সরি বাল্টিক সির পর আসবে, বাল্টিক সির পর আসবে হচ্ছে ব্ল্যাক সি। ঠিক আছে, তারপর চায়না সি, তারপর রেড সি, মানে প্রথম 1 2 তারপর 3 লাস্ট হচ্ছে 4, তো ডি অপশন রাইট। রেড সিতে সব থেকে বেশি, বাল্টিক সিতে সব থেকে কম। ওকে, তো রাইট অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 11 অন দ্য স্ক্রিন। The vertical movement of cold water from the deeper oceanic layer to replace warmer surface water is called turbidity, emergence, upwelling, halocline. কোনটা হবে? The vertical movement of cold water from deeper oceanic layers to replace warmer surface water is called as turbidity, emergence, upwelling, halocline. The vertical movement of cold water from the deeper oceanic layer to replace warmer surface water is called as turbidity, emergence, upwelling, halocline. আজকে আমি বেশি এক্সপ্লেনেশন দিচ্ছি না, যদি বেশি এক্সপ্লেনেশন দিতে যাই তাহলে 50টা কোশ্চেন কমপ্লিট হবে না একদিনে। ঠিক আছে, এক্সপ্লেনেশন আমি বেশি দিচ্ছি না, কোশ্চেন সলভের উপর বেশি গুরুত্ব দিচ্ছি। ঠিক আছে, এক্সপ্লেনেশন পরে ধীরে ধীরে আমরা করব, কারণ বেশি এক্সপ্লেনেশন করতে গেলে কোশ্চেন সলভ হবে না। আচ্ছা, দ্য ভার্টিক্যাল মুভমেন্ট অফ কোল্ড ওয়াটার ফ্রম দ্য ডিপার ওশানিক লেয়ার টু রিপ্লেস ওয়ার্মার সারফেস অফ ওয়াটার, এটাকে কী বলা হয়? এটাকে বলা থাকে আপওয়েলিং। নিচ থেকে গরম জল যখন ওপরে উঠছে জল, তখন তাকে বলা থাকে আপওয়েলিং, আর ওপর থেকে নিচে যখন নামে তখন তাকে বলে ডাউন ওয়েলিং। ঠিক আছে, এটা হচ্ছে ডাউন ওয়েলিং আর এটা হচ্ছে আপওয়েলিং। তো রাইট অপশন কি? সি ইজ দ্য রাইট অপশন। ওকে, তো নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন 12, কোশ্চেন নাম্বার 12 অন দ্য স্ক্রিন। Which of the following bays has the highest tides in the world? Bay of Bengal, Hudson Bay, Bay of Fundy, Bay of Khambat. পয়েন্ট টু বি নোটেড, ওয়ার্ল্ডে বলেছে, ওয়ার্ল্ড দুটো হয়, একটা ওয়ার্ল্ড একটা হচ্ছে ইন্ডিয়া। আমি বহুবার ক্লাসে আলোচনা করেছি। ওয়ার্ল্ডেরটা এখানে বলো, আর ইন্ডিয়ারটা কি হতে পারে সেটাও বলো দেখি তোমরা যদি জানো। আমি দুটোই আলোচনা করে দিয়েছি ক্লাসে বহুবার। হুইচ অন অফ দ্য ফলোইং বেস হ্যাজ দ্য হাইস্ট টাইডস ইন দ্য ওয়ার্ল্ড? ওয়ার্ল্ডের মধ্যে হাইস্ট টাইড আমরা কোথায় দেখতে পাই? Which one of the following bays has the highest tides in the world? Bay of Bengal, Hudson Bay, Bay of Fundy, Bay of Khambat. কোনটা মনে হচ্ছে? Which one of the following bays has the highest tides in the world? ওয়ার্ল্ড বলেছে, ওয়ার্ল্ডেরটা বলো, এই কোশ্চেন অ্যান্সারটা করো আগে সৃজিত। ওয়ার্ল্ডেরটা কোনটা হবে? রাইট, ওয়ার্ল্ড যদি হয় তাহলে কি হবে? ওয়ার্ল্ড হলে সেটা বে অফ ফান্ডি হবে। ঠিক আছে, সি অপশন রাইট। আর বে অফ ফান্ডি আমরা কোথায় দেখতে পাই? ক্যানাডা। ঠিক আছে, মনে থাকে যেন, বে অফ ফান্ডি কোথায় দেখা যায়? ক্যানাডা। আর বে অফ খাম্বাত কোথায়? গুজরাট। এটা হচ্ছে ইন্ডিয়ার রেসপেক্টে, ইন্ডিয়া। ওকে, নেক্সট 13 কোশ্চেন অন দ্য স্ক্রিন। Question number 13 on the screen. The coral reefs that are generally found attached to the shore with an intervening shallow channel or lagoon. তাকে ব্রিফ, ব্যারিয়ার রিফ, প্যাচ রিফ, রিবন রিফ, ফ্রিঙ্গিং রিফ। সিমিলার কোশ্চেন আমরা প্রথমেই করলাম, তখনই অ্যানালিসিস করেছি, আলোচনা করেছি। বলো এটা। The coral reef that are generally found attached to the shore with an intervening shallow channel or a lagoon called barrier reef, patch reef, ribbon reef, fringing reef. কোন অপশনটা মনে হচ্ছে? The coral reef that are generally found attached to the shore with an intervening shallow channel or lagoon.
ঠিক আছে, আমি এইমাত্র বলেছি যে কোনো কোরাল রিফ যদি তার শোরের সাথে অ্যাটাচড হয়, যদি অ্যাটাচ থাকে তখন তাকে বলে ফ্রিঙ্গিং রিফ। ঠিক আছে, ডি অপশান। আর যদি অ্যাটাচ না হয় তখন সেটাকে বলে ব্যারিয়ার রিফ। এই দুটো জিনিস সবসময় মাথায় রাখবে। যদি অ্যাটাচড হয় তাহলে হচ্ছে ফ্রিঙ্গিং রিফ। যেমন এই যদি হয় একটা পাহাড়, আমি যদি ল্যান্ড ধরি, এই ল্যান্ডের সাথে যখন অ্যাটাচ থাকছে, জুড়ে থাকছে, তখন তাকে কি বলা থাকে? ফ্রিঙ্গিং রিফ। কিন্তু এই যদি ল্যান্ডের সাথে যদি জুড়ে না থাকে, মাঝখানে যদি একটা গ্যাপ থাকে, যে লেগুন থাকে যদি মাঝখানে, তখন সেটাকে বলে ব্যারিয়ার রিফ। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবে সবাই। কোশ্চেন নাম্বার 14 অন দ্য স্ক্রিন। অ্যাসারশন রিজনিং। অ্যাসারশন বলছে ওশান স্যালিনিটি ইজ লো ইন দ্য ইকুয়েটোরিয়াল রিজিয়ন। রিজন বলছে ইকুয়েটোরিয়াল রিজিয়ন ইজ ক্যারেক্টারাইজড বাই হেভি রেইনফল, ক্লাউডনেস অ্যান্ড হিউমিডিটি। কোন অপশনটা মনে হচ্ছে? এই ধরনের কোশ্চেন ওশানোগ্রাফিতে ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, কোন অপশনটা মনে হচ্ছে? ঝটপট অ্যান্সার করো সবাই। ওশান স্যালিনিটি ইজ লো ইন দ্য ইকুয়েটোরিয়াল রিজিয়ন। রিজন বলছে ইকুয়েটোরিয়াল রিজিয়ন ইজ ক্যারেক্টারাইজড বাই হেভি রেইনফল, ক্লাউডিনেস অ্যান্ড হিউমিডিটি। Oceanic salinity is low in the equatorial region. Reason বলছে equatorial region is characterized by heavy rainfall, cloudiness and humidity. সবাই কমেন্ট করো ঝটপট। ওকে, তো বলছে ওশানিক স্যালিনিটি ইকুয়েটোরিয়াল রিজনে লো থাকে, তার কারণ কি? এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, হেভি রেইনফল, ক্লাউডিনেস, হিউমিডিটি, এগুলো যেখানে থাকবে রেইনফলের পরিমাণ সেখানে স্যালিনিটি পরিমাণ সেখানে কম হবে। তো ঠিক আছে, দুটোই ঠিক, দুটো কারেক্ট এক্সপ্লেনেশন। তো এ অপশন ইজ দ্য রাইট 14। নেক্সট 15 অন দ্য স্ক্রিন। বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট সিলেক্ট আ কারেক্ট ফ্রম দ্য গিভেন কোডস। প্রথম বলছে মোস্ট অফ দ্য ফিশিং গ্রাউন্ডস অকার ইন এরিয়াস ওয়ার দ্য কন্টিনেন্টাল শেলফ ইজ হোয়াইট। নেক্সট বলছে ফিশিং অ্যাক্টিভিটি ইজ ওয়েল ডেভেলপড ইন ওয়ার্ম ট্রপিক্যাল ওয়াটার্স। 3 নম্বর বলছে মিক্সিং অফ ওয়ার্ম অ্যান্ড কোল্ড কারেন্টস ব্রিংস প্লান্ট নিউট্রিয়েন্টস ফর ফিশ। 4 বলছে ইনল্যান্ড ফিশারিজ আর মোর সিগনিফিক্যান্ট দ্যান আদার টাইপস ইন ইন্ডিয়া। ওকে, কোন অপশনটা বলছে? ঝটপট কমেন্ট করো তোমরা। ওকে, তো এটা বলছে মোস্ট অফ দ্য ফিশিং গ্রাউন্ড অকার ইন এরিয়াস ওয়ার কন্টিনেন্টাল শেলফ হোয়াইট। যেখানে কন্টিনেন্টাল শেলফ হোয়াইট হবে সেখানে মাছরা থাকতে পারবে খুব ভালো করে। ঠিক আছে, তাকে সেখানেই ফিশিং গ্রাউন্ড তৈরি হবে। তো কোশ্চেন নাম্বার 1 ঠিক আছে, স্টেটমেন্ট নাম্বার 1 ঠিক আছে। নেক্সট বলছে ফিশিং অ্যাক্টিভিটি ইজ ওয়েল ডেভেলপড ইন দ্য ওয়ার্ম ট্রপিক্যাল ওয়াটার্স। এটা একটু ডাউটফুল লাগছে, হালকা একটু ডাউটফুল থাকছে। ওয়ার্ম ট্রপিক্যাল ওয়াটার্সের থেকেও টেম্পারেট রিজিয়নও আমরা খুব দেখতে পাই। ঠিক আছে, তো নেক্সট বলছে মিক্সিং অফ ওয়ার্ম অ্যান্ড কোল্ড কারেন্ট ব্রিংস প্লান্ট নিউট্রিয়েন্ট ফর ফিশ। এটা ঠিক আছে, যেখানে কোল্ড কারেন্ট আর ওয়ার্ম কারেন্ট দুটো মেশে সেই জায়গায় প্রচুর পরিমাণে ফিশিং গ্রাউন্ড তৈরি হয়, যেমন গ্র্যান্ড ব্যাঙ্ক, ডগার্স ব্যাঙ্ক, এগুলো আমরা দেখেছি। ঠিক আছে, ইনল্যান্ড ফিশারিজ আর মোর সিগনিফিক্যান্ট দ্যান আদার টাইপস ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে তো ইনল্যান্ড ফিশারি বেশি গুরুত্বপূর্ণ, মানে যারা নদী ফদি থেকে মাছ ধরে। ঠিক আছে, নদী পুকুর এগুলো থেকে। তো ঠিক আছে, 1, 3, 4 বেশি কারেক্ট। ঠিক আছে, তো রাইট অপশন কী হবে? বি। তোমাকে ম্যাক্সিমাম যেটা মোস্ট রিলেভেন্ট সেটাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন। কোশ্চেন নাম্বার 16 অন দ্য স্ক্রিন। চ্যানেলটাকে বাকিদের কাছে একটুখানি শেয়ার করে দাও যাতে বাকিদের কাছেও পৌঁছায় চ্যানেলটা। হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ সি ফ্লোর সেডিমেন্টস ক্যালকেরিয়াস অ্যান্ড সিলিসিয়াস হুস। ক্যালকেরিয়াস অ্যান্ড সিলিসিয়াস হুস কার মধ্যে পড়ে? ফ্লুভিয়াল, টেরিজেনাস, বায়োজেনাস, হাইড্রোজেনাস।
ওশান সেডিমেন্টসও খুব ইম্পর্টেন্ট, ওশান সেডিমেন্টস ভীষণ ইম্পর্টেন্ট, ডিটেলসে পড়িয়েছি আমি ওশান সেডিমেন্টস, ওশান সেডিমেন্টস আমি ডিটেলসে পড়িয়েছি, ঠিক আছে? তোমরা সবাই অবশ্যই পড়ে যাও ওশান সেডিমেন্টস। হলো, হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ সি ফ্লোর সেডিমেন্টস ক্যালকিরিয়াস অ্যান্ড সিলিসিয়াস হুস? ফ্লুভিয়াল, টেরিজেনাস, বায়োজেনাস, হাইড্রোজেনাস। ক্যালকিরিয়াস অ্যান্ড সিলিসিয়াস হুস কোনটার মধ্যে দিয়ে যাচ্ছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টাইপস অফ সি ফ্লোর সেডিমেন্টস ক্যালকিরিয়াস অ্যান্ড সিলিসিয়াস হুস? ফ্লুভিয়াল, টেরিজেনাস, বায়োজেনাস, হাইড্রোজেনাস। কমেন্ট করো সবাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টাইপস অফ সি ফ্লোর সেডিমেন্টস ক্যালকিরিয়াস অ্যান্ড সিলিসিয়াস হুস? ঠিক আছে, সেটা হচ্ছে ফ্লুভিয়াল, টেরিজেনাস, বায়োজেনাস, হাইড্রোজেনাস। দেখো, ক্যালকিরিয়াস অ্যান্ড সিলিসিয়াস এই দুটো হচ্ছে বায়োজেনাসের ভাগ, মাথা থাকে যেন, ক্যালকিরিয়াস আর সিলিসিয়াস হচ্ছে বায়োজেনাসের ভাগ। তার মধ্যে ক্যালকিরিয়াসের মধ্যে দুটো ভাগ হয়, টেরোপড, টেরোপড অ্যান্ড গ্লোবিজারিনা, টেরোপড অ্যান্ড গ্লোবিজারিনা, গ্লোবিজারিনা, ঠিক আছে? আর ওইদিকে সিলিসিয়াসের মধ্যে দুটো ভাগ হয়, যেটাকে বলে ডায়াটম অ্যান্ড রেডিওলারিয়ান, সরি, ডায়াটম অ্যান্ড রেডিওলারিয়ান, রেডিওলারিয়ান, ঠিক আছে? এটা সবাই মনে রাখবে। বায়োজেনাসের দুটো ভাগ, একটা হচ্ছে ক্যালকিয়াস, সিলিসিয়াস, ক্যালকিয়াসের দুটো ভাগ টেরোপড, গ্লোবিজারিনা, সিলিসিয়াস হচ্ছে ডায়াটম আর রেডিওলারিয়ান, ঠিক আছে? ক্যালকিয়াস মানে ক্যালসিয়াম দিয়ে তৈরি, সিলিসিয়াস মানে সিলিকা বা বালু, বালু যেটাকে আমরা বলি বালি, সেইগুলো দিয়ে তৈরি। তো 17 অন দ্য স্ক্রিন। হুইচ অফ দ্য ফলোইং বেস হ্যাজ দ্য হাইয়েস্ট টাইডস ইন ইন্ডিয়া? বে অফ বেঙ্গল, হুডসন বে, বে অফ ফান্ডি, বে অফ খাম্বাত। যারা যারা এত যে কোশ্চেন করাচ্ছে সেগুলো যদি কেউ যদি রাইট ডাউন না করে, কেউ যদি রাইট ডাউন না করে যেগুলো ভুল হচ্ছে বা যেগুলো আমি এক্সট্রা বলছি, তাহলে তার কোশ্চেন প্র্যাকটিস করে কোনো লাভ হচ্ছে না। কারণ সিমিলার কোশ্চেন যদি সে আবার ভুল করে তাহলে খুব মুশকিল, তাহলে ইমপ্রুভমেন্ট কিছু নেই। হুইচ অফ দ্য ফলোইং বেস হ্যাজ দ্য হাইয়েস্ট টাইডস ইন ইন্ডিয়া? বে অফ বেঙ্গল, হুডসন বে, বে অফ ফান্ডি, বে অফ খাম্বাত। সব থেকে হাইয়েস্ট টাইড আমরা কোথায় দেখতে পাই? হুইচ অন অফ দ্য ফলোইং বেস হ্যাজ দ্য হাইয়েস্ট টাইডস ইন ইন্ডিয়া? বে অফ বেঙ্গল, হুডসন বে, বে অফ ফান্ডি, বে অফ খাম্বাত। ওকে, আমরা হাইয়েস্ট টাইড ওয়ার্ল্ডে পড়লাম কি? বে অফ ফান্ডি আমি আগেই পড়েছি, ইন্ডিয়া বলেছে, বে অফ খাম্বাত কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, ঠিক আছে? এই যে গুজরাটের যে কোস্টটা রয়েছে, যে কোস্ট থেকে এই যে নাম্বার ঢুকছে আর কি, এখানটায় আমরা দেখতে পাই এই যে এই রিজিয়নটা। ওকে, তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18 অন দ্য স্ক্রিন। All coral reef began as fringing reef around an inland, indicated in Daly's glacial control theory, Daly's subsidence theory, Darwin glacial control theory, Darwin subsidence theory. এই কোডটা কার থিওরির সাথে যুক্ত, কে বলেছেন? Question number 18 on the screen. All coral reef began as fringing reefs around an inland, indicated in Daly's glacial control theory, Daly's subsidence theory, Darwin glacial control theory, and Darwin subsidence theory. বাকিটা কমেন্ট করো কোনটা হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে ডারউইনের সাবসিডেন্স থিওরির সাথে যুক্ত, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ডারউইন সাবসিডেন্স থিওরি ড্যালির হয় না, আর ডারউইনের গ্লেশিয়াল কন্ট্রোল থিওরি হয় না। গ্লেশিয়াল কন্ট্রোল থিওরি হচ্ছে ড্যালির,
কিন্তু এই যে লাইনটা, কোরাল রিফ বিজ্ঞান স্প্রিং রিফ অ্যারাউন্ড অ্যান ইনল্যান্ড ইন্ডিকেটেড ইট ডারউইনের সাবসিস্টেন্স থিওরি, ঠিক আছে, কোরাল রিফের সাথে যুক্ত, কোরাল রিফের ফর্মেশনের থিওরি এটা, কোরাল রিফ অরিজিনের ফর্মেশনের থিওরি এটা, ঠিক আছে। এই দুটো থিওরি ভীষণ ইম্পর্টেন্ট, ড্যান্ডি আর ডারউইন। নেক্সট 19 অন দ্য স্ক্রিন। The position if the sun and the earth and the moon are in straight line is called eclipse, siege, conjunction, syzygy। কি বলা হয়? বলছে আর্থ, সান অ্যান্ড মুন যদি স্ট্রেট লাইনে থাকে তাকে কি বলা হয়? এক্লিপস, সিজ, কনজাংশন অ্যান্ড সিজিগি। কি বলা হয়? দ্য পজিশন ইফ দ্য সান, দ্য আর্থ অ্যান্ড দ্য মুন আর ইন স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনে যদি থাকে তাহলে কি বলা হয় বিষয়টাকে? এক্লিপস, সিজ, কনজাংশন অ্যান্ড সিজিগি। কোনটা মনে হচ্ছে? The position if the sun, the earth and the moon are in the straight line is called eclipse, siege, conjunction and syzygy। ওকে, বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে ঝটপট। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না সবাই, অনেকেই ক্লাস দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অবশ্যই সবাই, সবার ফার্স্টে এটা করো, এটা সবাই ফার্স্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ঠিক আছে। আচ্ছা, বলছে সান, দ্য আর্থ অ্যান্ড দ্য মুন। আচ্ছা, যদি সান, আর্থ, মুন এগুলো যদি স্ট্রেট অ্যাঙ্গেলে থাকে, মানে একদম স্ট্রেট যদি থাকে, পজিশন স্ট্রেট থাকে, তখন সেটাকে আমরা সিজিগি বলি, ঠিক আছে। ডি অপশন রাইট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে বলা সিজিগি। নেক্সট 20 অন দ্য স্ক্রিন, কোশ্চেন নাম্বার 20 অন দ্য স্ক্রিন। Consider the following statement, identify the right ones. Warm currents bring warm water from polar regions to equatorial region. Cold water bring cold water from equatorial regions to polar regions. কোন অপশনটা মনে হচ্ছে? সবাই ক্লাস থেকে চলে যাও না, এত তাড়াতাড়ি যদি সবাই ধৈর্য হারিয়ে ফেলো তাহলে এক্সাম কোয়ালিফাই করবে কি করে? ক্লাস থেকে সবাই চলে যাও না, ক্লাসের মধ্যে ধৈর্য রাখো এবং 50টা কোশ্চেন সলভ করো। নেটের ক্ষেত্রে 100টা কোশ্চেন সলভ করতে হয় জিওগ্রাফিতে, 100টা জিওগ্রাফিতে, 50টা জেনারেল পেপারে, জেনারেল পেপারে 50টা কোশ্চেন সলভ করতে হয়। টোটাল 3 ঘন্টার মধ্যে তোমাকে 150খানা কোশ্চেন সলভ করতে হবে। এত কম ধৈর্য থাকলে মুশকিল, ধৈর্য এত কম থাকলে খুব মুশকিল, ঠিক আছে। চলো, তো এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে? 20 বলছো ওয়ার্ম কারেন্ট ব্রিং ওয়ার্ম ওয়াটার ফ্রম পোলার রিজন টু ইকুয়েটোরিয়াল রিজন, কোল্ড কারেন্ট ব্রিং কোল্ড ওয়াটার ফ্রম ইকুয়েটোরিয়াল রিজন টু পোলার রিজন। দুটোই উল্টো করে দিয়েছে, এখানটায় যদি কোল্ড থাকতো আর এখানটায় যদি ওয়ার্ম থাকতো তাহলে ঠিক হতো, বিষয়টা পুরোটা উল্টো হয়ে গেছে, ঠিক আছে। তো নান অফ দ্য অ্যাবভ, ডি অপশন রাইট, নান অফ দ্য অ্যাবভ। ওকে, নেক্সট 21 অন দ্য স্ক্রিন। বলছে ওশান অ্যাটমসফিয়ার অকুপাই কাপলিং অফ ওয়াটার, হিট অ্যান্ড মোমেন্টাম ট্রান্সফার ইজ অলসো ইনক্লুডেড বাই আর্থ রোটেশন। দুই বলছে দ্য কোলিসফলস ড্রস ওশান ইটার টু দ্য রাইট অফ ইটস পার্ট ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। 3 নম্বর বলছে মুন অ্যান্ড সান ক্রিয়েটস টাইডাল বাল্ক অন আইদার সাইড অফ দ্য আর্থ। কোন অপশনটা মনে হচ্ছে? ঝটপট আজকে 50 কোশ্চেন আমরা সলভ করবো, 50, 40 প্লাস হচ্ছে আমাদের সেফ স্কোর। যে যে 40 প্লাসে রান করবে তার কন্ডিশন ভালো, ঠিক আছে। বাকি যারা নিচে থাকবে তাদেরকে আরও বেশি পড়তে হবে। কোন অপশনটা মনে হচ্ছে?
আচ্ছা বলছো ওশান অ্যাটমসফিয়ার কাপলিং অফ ওয়াটার হিট অ্যান্ড মোমেন্টাম ট্রান্সফার ইজ অলসো ইনফ্লুয়েন্সড বাই আর্থ রোটেশন। ঠিক আছে, তো ঠিকই আছে, আর্থের রোটেশনের দ্বারা ইনফ্লুয়েসড হয়। নেক্সট বলছে কোরিওলিস ফোর্স কী করে, তার যে রোটেশন যে পাথ সেটাকে ডিফ্লেক্ট করে দেয় রাইট ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার রাইটে, আর লেফট হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার, এটাও ঠিক আছে। মুন অ্যান্ড সান ক্রিয়েটস টাইডাল বাল্ক অন আইদার সাইড অফ দ্য আর্থ, আর্থের একদিকে কী হচ্ছে টাইডাল বাল্ক তৈরি হয়। ঠিক আছে, তো মুন বা সানের অ্যাট্রাকশনের ফলে, এটাও ঠিক আছে। তাহলে 1, 2 and 3, তো ডি অপশন রাইট। ওকে, 21 ডি। নেক্সট 22 অন দ্য স্ক্রিন। 21 গেল, 22 অন দ্য স্ক্রিন। একম্যান স্পাইরাল ভীষণ ইম্পর্টেন্ট, ওশান কারেন্টে ডিটেলসে পড়ানো হয়েছে এটা, একম্যান স্পাইরাল এই মডেলটা। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, একম্যান স্পাইরাল মডেলটা ডিটেলসে পড়ানো হয়েছে। বলছে অ্যাকর্ডিং টু একম্যান স্পাইরাল দ্য নেট ট্রান্সপোর্ট অফ ওয়াটার মুভস অ্যাট অ্যাঙ্গেল 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 75 ডিগ্রি। কোন অপশনটা মনে হচ্ছে? কোন অপশনটা মনে হচ্ছে? অ্যাকর্ডিং টু একম্যান স্পাইরাল দ্য নেট ট্রান্সপোর্ট অফ দ্য ওয়াটার মুভস অ্যাট অ্যাঙ্গেল 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 75 ডিগ্রি। ওকে, তো একম্যান স্পাইরাল যে ব্যাপারটা হয়, একম্যান স্পাইরাল কি হয়, যে জলের ওপর থেকে যখন ওশান কারেন্ট যাচ্ছে তার সাথে কি হয়, সমুদ্রের মধ্যে যে লেয়ারগুলো যাচ্ছে, সমুদ্রের যে লেয়ার, এটা যদি উইন্ড ধরি, তার প্রতিটা লেয়ার কি করছে, তার সাথে ফ্রিকশনের ফলে সামনের দিকে মুভ করছে প্রতিটা লেয়ার। সমুদ্রের যত নিচে যাচ্ছে এক একটা লেয়ার, এই যে ওশান, তো কী হচ্ছে তাহলে এই যে ওশানের যে লেয়ার এবং উইন্ড, এটা সবসময় কোন অ্যাঙ্গেলে কাজ করছে, এটা রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে। ঠিক আছে, তো একম্যান স্পাইরাল কনসেপ্ট এটাই, তো সি অপশন রাইট। ঠিক আছে, একম্যান স্পাইরাল টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট। নেক্সট 23 অন দ্য স্ক্রিন। দ্য অ্যাভারেজ টাইম ইন্টারভেল বিটুইন টু সাকসেসিভ হাই টাইড, দুটো হাই টাইডের মধ্যে টাইম ইন্টারভেল কত থাকে? The average time interval between two successive high tides 6 hours 13 minutes, 12 hours 26 minutes, 24 hours 15 minutes, 18 hours 39 minutes. Two successive high tide, দুটো হাই টাইড বলেছে অনলি, তাহলে কতক্ষণ ডিফারেন্স হবে দুটো হাই টাইডের মধ্যে? The average time interval between two successive high tides is 6 hours 13 minutes, 12 hours 26 minutes, 24 hours 15 minutes, 18 hours 39 minutes. ওকে, তো দুটো হাই টাইডের মধ্যে ডিফারেন্স কত থাকে? দুটো হাই টাইডের মধ্যে ডিফারেন্স থাকে 12 আওয়ার 26 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট। দুটো হাই টাইড আর দুটো লো টাইড যদি হতো তখন হচ্ছে 24 আওয়ার্স 52 মিনিট, 52 মিনিটস। অনলি দুটো হাই টাইড বলেছে, তাহলে তার হাফ হয়ে যাবে, তার মানে 12 ঘন্টা 26 মিনিট, 12 আওয়ার্স 26 মিনিটস। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট এই টপিকগুলো। বি অপশন রাইট। 24 on the screen. 24 on the screen. Maximum density of sea water is it temperature? কোন টেম্পারেচার আমরা সি ওয়াটারের ম্যাক্সিমাম ডেন্সিটি দেখতে পাই? 2 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস, 6 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 25 ডিগ্রি সেলসিয়াস। কোন অপশনটা মনে হচ্ছে? Maximum density of sea water is it temperature
2 degree Celsius, 4 degree Celsius, 6 degree Celsius and 25 degree Celsius. Sea water এর maximum density কত টেম্পারেচারে হয়? Maximum density of sea water is at temperature 2 degree Celsius, 4 degree Celsius, 6 degree Celsius and 25 degree Celsius. Sea water maximum density আমরা কত ডিগ্রি টেম্পারেচারে দেখতে পাই? Sea water maximum density আমরা দেখতে পাই 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 4 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 4 ডিগ্রি সেলসিয়াস, এটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, এটা ফ্যাকচুয়াল কোশ্চেন। আমরা 4 ডিগ্রিতে ম্যাক্সিমাম ডেন্সিটি দেখতে পাই, ঠিক আছে? বি অপশন রাইট। নেক্সট কোশ্চেন 25 অন দ্য স্ক্রিন। লিস্ট 1 and লিস্ট 2 ওশান অ্যান্ড কারেন্টস। ইন্ডিয়ান, নর্থ প্যাসিফিক, সাউথ প্যাসিফিক, আটলান্টিক। কারেন্ট নিচে এলনিনো, কুরেশিও, মনসুন ড্রিফট, গালফ স্ট্রিম। ম্যাচ করো। লিস্ট 1 আর লিস্ট 2, ইন্ডিয়ান, নর্থ প্যাসিফিক, সাউথ প্যাসিফিক, আটলান্টিক। লিস্ট 2 হচ্ছে এলনিনো, কুরেশিও, মনসুন ড্রিফট, গালফ স্ট্রিম। কোন অপশনটা মনে হচ্ছে? কোন অপশনটা মেলাতে হবে? এর সাথে এই লিস্ট 1 এর সাথে লিস্ট 2 কে ম্যাচ করতে হবে। একটা খুব দ্রুত ম্যাচ হয়ে যায়, যেটা ইন্ডিয়ান ওশানে আমরা মনসুন দেখতে পাই। তাহলে চোখ বন্ধ করে A3 ম্যাচ করে দাও, ঠিক আছে? চোখ বন্ধ করে A3 কে ম্যাচ করে দাও, বাকি সব অটোমেটিক কেটে যাবে। নেক্সট নর্থ প্যাসিফিক হচ্ছে কি? কুরেশিও, ঠিক আছে? সাউথ প্যাসিফিক হচ্ছে কি? সাউথ প্যাসিফিক হচ্ছে এলনিনো। আটলান্টিকে আমরা দেখতে পাই গালফ স্ট্রিম, ঠিক আছে? বি অপশন। এই কারেন্টগুলো আবার কোল্ড কারেন্ট না ওয়ার্ম কারেন্ট, এগুলো পরীক্ষা দিতে পারে। কোল্ড না ওয়ার্ম, বা দিতে পারে কোন কোস্টে এগুলো দেখা যায়। কোস্ট, কোন কোস্টে এগুলো দেখা যায় কারেন্টগুলো, এই সমস্তটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 26 অন দ্য স্ক্রিন। The characteristics of ocean water include, ocean water characteristics দিয়েছে। প্রথম বলছে the distribution of ocean currents is not affected by the distribution of density of the oceanic water. B বলছে heat lost by the tropical oceans is the major source of heat needed to drive the atmospheric circulation. ঠিক আছে, এটা C হবে। এখানে বলছে most of the heat absorbed by the oceans in tropics is released as water vapor in polar areas. ঠিক আছে, এটা D হবে। এখানে বলছে যে less salinity salty waters are at high latitude. কোন অপশনটা কারেক্ট তোমাকে ইনক্লুড করতে হবে, সেটা কোন অপশনটা কারেক্ট সেটাকে ইনক্লুড করো। ওকে, তাহলে বলছে the distribution of ocean current is not affected by the distribution density of ocean water. বলছে is not affected water, ওশান কারেন্ট দ্বারা নাকি ওশান ওয়াটার ডেন্সিটি এফেক্টেড হয় না। তো এটা ডাউটফুল স্টেটমেন্ট। এ যেটা আছে কেটে দাও, এ কে কেটে দাও। নেক্সট বলছে যে হিট লস্ট, বলছে যে হিট লস্ট বাই দ্য ট্রপিক্যাল ওশান ইজ দ্য মেজর সোর্স অফ হিট নিডেড টু ড্রাইভ দ্য অ্যাটমসফেরিক সার্কুলেশন। অ্যাটমসফেরিক সার্কুলেশনের জন্য যে হিটটা লস্ট হচ্ছে সেটা মেন ইম্পর্টেন্ট, এটা ঠিকই আছে। মোস্ট অফ দ্য হিট অ্যাবজর্বড বাই দ্য ওশান ইন ট্রপিক্স ইজ রিলিজড অ্যাজ ওয়াটার ভেপার ইন পোলার এরিয়াস। এটা পোলার এরিয়াস না হয় ট্রপিক্যাল এরিয়াস হওয়া উচিত ছিল। সি অপশন কেটে দিই। নেক্সট হচ্ছে লেস সল্টি ওয়াটার অ্যাট হাই অল্টিটিউড।
হাই ল্যাটিটিউড এবং লো ল্যাটিটিউড মানে ইকুয়েটোরিয়াল, এই দুটো জায়গায় আমরা সল্টই খুব কম দেখতে পাই। ঠিক আছে, কারণ ইকুয়েটোরিয়াল রিজনে প্রচুর বৃষ্টিপাত হয়, আর হাই অল্টিটিউডে কী হয়, ফ্রেশ ওয়াটার, বরফ গলা জল, সে কারণের জন্য স্যালিনিটি কমে যায়। তো বি আর ডি রাইট, বি অ্যান্ড ডি রাইট, তো বি অপশন ইজ দ্য রাইট। ওকে, নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন। 27. Over the past century, world sea level has risen by around 15 centimeter, 25 centimeter, 25 centimeter, 45 centimeter. সরি, এটা হবে হচ্ছে 55। Over the past century, world sea level has risen by around 15 centimeter, 25 centimeter, 55 centimeter, 45 centimeter. ক্লাস করতে করতে যারা চলে যাচ্ছ, ক্লাস করতে করতে তারা নিজের ধৈর্য শক্তি বাড়াও। এত কম ধৈর্য শক্তি নিয়ে কিন্তু এই বড় লেভেলের এক্সাম ক্র্যাক করা খুব চাপের ব্যাপার। ঠিক আছে, তো খুব ডিফিকাল্ট এই বিষয়টা। তো ধৈর্য বাড়াও, পুরো 50টা কোশ্চেন সলভ করে তারপর যাও। ঠিক আছে, কেউ চলে যাও না। ওকে, বলছে ওভার দ্য পাস্ট সেঞ্চুরি ওয়ার্ল্ড সি লেভেল হ্যাজ রাইজেন বাই অ্যারাউন্ড, কত বৃদ্ধি পেয়েছে? ওকে, তো পাস্ট সেঞ্চুরিতে ওয়ার্ল্ড সি লেভেল 15 সেন্টিমিটার বেড়েছে। ঠিক আছে, তো রাইট অপশন কি হবে? এ। ওকে, নেক্সট হচ্ছে 28 অন দ্য স্ক্রিন। দ্য ডেন্সিটি অফ ওশানিক ওয়াটার ইজ জেনারেলি লোয়েস্ট ইন, ডেন্সিটি কোথায় কম থাকে? এতক্ষণ এটা আমরা আলোচনা করেছিলাম, ইকুইটোরিয়াল রিজিয়ন, সাবট্রপিক্যাল রিজিয়ন, টেম্পারেচার রিজিয়ন, পোলার রিজিয়ন। ঠিক আছে, কোথায় ডেন্সিটি সব থেকে কম হবে? মনে রাখবে স্যালিনিটি যেখানে কম হবে, স্যালিনিটি যেখানে কম ডেন্সিটিও সেখানে কম, স্যালিনিটি যেখানে কম ডেন্সিটিও সেখানে কম, আবার স্যালিনিটি যেখানে বেশি ডেন্সিটিও সেখানে বেশি। তো এটা মাথায় রাখবে, সেই অনুযায়ী এটাকে সলভ করো। ডেন্সিটি অফ ওশানিক ওয়াটার ইজ জেনারেলি লোয়েস্ট ইন দ্য, কোন জায়গায় ডেন্সিটি সবথেকে কম থাকে? ইকুইটোরিয়াল রিজিয়ন, সাবট্রপিক্যাল রিজিয়ন, টেম্পারেচার রিজিয়ন, পোলার রিজিয়ন, কোন জায়গায় হবে? ওকে, ডেন্সিটি অফ ওশানিক ওয়াটার সবথেকে কম যেটা থাকে সেটা হচ্ছে ইকুইটোরিয়াল রিজিয়ন। ঠিক আছে, কারণ আমি বলেছি সেখানে কি হয়, রেইন, প্রচণ্ড বৃষ্টিপাত হয়, রেইনফল। ঠিক আছে, তো রেইনফল বেশি হওয়ার জন্য কি হয়, স্যালিনিটি কমে যায়, স্যালিনিটি কম থাকার জন্য ডেন্সিটিও কম হয়। কিন্তু এখানে দেখবে পোলার রিজিয়নও রয়েছে, পোলার রিজিয়নেও তো ফ্রেশ ওয়াটার থাকে, বরফ গলা জল, তাই তো, ফ্রেশ ওয়াটার, তো সেখানেও তো স্যালিনিটি কম থাকার কথা, তো এটাও তো হতে পারে। কিন্তু এখানে ইকুয়েটর রিজিয়নটা কেন হবে, কারণ ইকুয়েটর রিজিয়নে এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে পোলার রিজিয়নের থেকেও ইকুয়েটরে আরও কম হয়। ঠিক আছে, তো সেই কারণের জন্য পোলার রিজিয়নটা এখানে এলিমিনেট করে ইকুয়েটরটাকে আমরা বেছে নেব। ওকে, নেক্সট হচ্ছে 29 অন দ্য স্ক্রিন। হু পোস্টুলেটেড a progressive wave theory of tides? ডারউইন, উইলিয়াম হুইওয়েল, আর এ হ্যারিস, ড্যালি। কোন অপশনটা মনে হচ্ছে? ওকে, হু postulated a progressive wave theory of tides? ডারউইন, উইলিয়াম হুইওয়েল, আর এ হ্যারিস অ্যান্ড ড্যালি। কোন অপশনটা মনে হচ্ছে? প্রোগ্রেসিভ ওয়েভ থিওরিটা কে দিয়েছে? টাইডের, টাইডের ক্ষেত্রে প্রোগ্রেসিভ ওয়েভ থিওরি কে দিয়েছে? প্রোগ্রেসিভ ওয়েভ থিওরি টাইডের কে দিয়েছেন?
প্রোগ্রেসিভ ওয়েভ থিওরি টাইডের যে দিয়েছেন সেটা হচ্ছে কে, প্রোগ্রেসিভ ওয়েভ থিওরি দিয়েছেন হচ্ছে উইলিয়াম হুইভেল, ঠিক আছে। 29 বি, বি অপশন রাইট, প্রোগ্রেসিভ ওয়েভ থিওরি। নেক্সট 30 অন দ্য স্ক্রিন। On the screen. Identify the process of heating of ocean water. Ocean water heating এর process গুলো কি? Absorption of radiation from the sun, transformation of kinetic energy, ঠিক আছে। নেক্সট বলছে মেল্টিং অফ পোলার আইস হবে, এটা পোলার, মেল্টিং অফ পোলার আইস। নেক্সট হচ্ছে ভায়োলেশন অফ ওশান লস, কোন অপশনটা মনে হচ্ছে? ওশান ওয়াটার হিটিং এর প্রসেসগুলো কোনটা হবে? আইডেন্টিফাই দ্য প্রসেস অফ হিটিং অফ ওশান ওয়াটার। ঝটপট করো, ঝটপট, 50 কমপ্লিট করতে হবে আজকে, 50টা। Identify the process of heating of ocean water. Absorption of radiation from the sun, transformation of kinetic energy, melting of polar ice, violation of ocean laws. আচ্ছা, অ্যাবজর্পশন অফ রেডিয়েশন ফ্রম দ্য সান এটা তো হবেই। নেক্সট বলছে যে ট্রান্সফরমেশন অফ কাইনেটিক এনার্জি, এটাও হবে, এ অ্যান্ড বি। মেল্টিং অফ পোলার আইস, পোলার আইস মেল্টিং এর ফলে ওশান হিটিং কখনোই হয় না। সি কে যদি আমরা এলিমিনেট করি, সি কে এলিমিনেট করে আমরা পেয়ে যাচ্ছি সি অপশন। তার মানে কি এ অ্যান্ড বি, ভায়োলেশন অফ ওশান লসও হবে না, ঠিক আছে। তো সি অপশন রাইট। নেক্সট 31 on the screen. 31 on the screen. Mauna Loa in Hawaii is famous for botanical garden, monitoring sea level rise since 1950s, monitoring rainfall, continuous monitoring of atmosphere CO2 since 1957. মৌনা লোয়া কিসের জন্য বিখ্যাত হাওয়াইতে? মৌনা লোয়া কিসের জন্য বিখ্যাত? Mauna Loa in Hawaii is famous for botanical garden, monitoring sea level rise since 1950s, monitoring rainfall, continuous monitoring of atmosphere CO2 since 1957. যতগুলো এমসিকিউ ক্লাস করাচ্ছি, যারা সিইউটি পিজি স্টুডেন্ট আছো তারা, যেহেতু মার্চে এক্সাম, তারা অবশ্যই সবকটা দেখে যাও। যদি না দেখে থাকো রেকর্ডিং দেখে নাও, ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলে চলে যাও, অবশ্যই সব ক্লাস পেয়ে যাবে, প্লে লিস্ট করা আছে, সব কটা এমসিকিউ ক্লাস অবশ্যই দেখে যাও। তার সাথে সাথে থিওরির যে দুটো টপিক পড়ানো হয়েছে সেটাও দেখো, এবং প্যারালালি থিওরির আরও ক্লাস আসবে সেগুলো দেখতে থাকো, ঠিক আছে। এইগুলো করো, অ্যাটলিস্ট তোমাদের সিলেকশন হয়ে যাওয়ার চান্স আরও বেড়ে যাবে, ঠিক আছে। যা ফ্রি ক্লাসে যা কন্টেন্ট দিয়ে দিয়েছি, সেই ফ্রি ক্লাসের কন্টেন্টও যদি তোমরা করো তাও সিলেকশন পাক্কা, ঠিক আছে। এইটুকুন গ্যারান্টি আমি তোমায় দিচ্ছি, কিন্তু সবকটা ঠিকঠাকভাবে তোমাদের কমপ্লিট করতে হবে। ওকে, তো মৌনা লোয়া ইন হাওয়াই ইজ ফেমাস ফর, হাওয়াই মৌনা লোয়া কিসের জন্য বিখ্যাত? কন্টিনিউয়াস মনিটরিং অফ অ্যাটমসফিয়ার CO2 সিন্স 1957। 1957 থেকে অ্যাটমসফিয়ার CO2তে কতটা বাড়ছে বা কমছে, সেই মানে বাড়ছে যতটা, সেটাকে মনিটর করাই হচ্ছে কাজ মৌনা লোয়া, ঠিক আছে। ডি অপশন রাইট। নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন 32, লিস্ট 1 আর লিস্ট 2, আইসোহেল, আইসোহ্যালাইন, আইসোটাক, আইসোনেপ, ঠিক আছে। ওদিকে বলছে লাইন জয়নিং দ্য প্লেসেস হ্যাভিং সেম অ্যাভারেজ পার্সেন্টেজ অফ ক্লাউডিনেস, line joining the places having the same duration of sunshine, line joining the places having equal salinity in the ocean, line joining places having equal wind speed. Very very important concept, very very important. এই আইসো লাইন থেকে প্রচুর পরীক্ষায় কোশ্চেন দেয়, প্রত্যেকটা আইসো লাইনের মিনিং খুব ইম্পর্টেন্ট।
কোন অপশনটা মনে হচ্ছে তোমাদের? আচ্ছা, আইসো হেল তাহলে কি হচ্ছে? আইসো হেল হচ্ছে লাইনস জয়নিং দ্য প্লেসেস হ্যাভিং দ্য সেম ডিউরেশন অফ সানশাইন। এটা হচ্ছে আইসো হেল, সেম সানশাইন যেগুলো রয়েছে সেগুলোকে জয়েন করছে, ঠিক আছে, আইসো হেল বলে। A2, তো A2 রাইট অপশন এখানে রয়েছে, এ বি ডি কেটে গেল। নেক্সট হচ্ছে আইসো হ্যালাইন। আইসো হ্যালাইন বলছে লাইন জয়নিং দ্য প্লেসেস হ্যাভিং ইকুয়াল স্যালিনিটি, ইকুয়াল স্যালিনিটি হচ্ছে আইসো হ্যালাইন, ঠিক আছে। B3 আইসোটাক, যেটা কি বলছে, যেটা লাইন জয়নিং দ্য প্লেসেস হ্যাভিং ইকুয়াল উইন্ড স্পিড, ইকুয়াল উইন্ড স্পিড হচ্ছে কি আইসোটাক। আর আইসোনেভ হচ্ছে ইকুয়াল ক্লাউড কভার, ক্লাউডিনেস, ঠিক আছে। তো D1, সি অপশন রাইট, ঠিক আছে। নেক্সট 33 অন দ্য স্ক্রিন। The status of salinity in Indian Ocean is given below. Identify the correct statement. Indian Ocean salinity থেকে প্রশ্ন এসেছে। The salinity in the Indian Ocean increases from equator to the Bay of Bengal. Next বলছে salinity in Indian Ocean decreases from equator towards the Bay of Bengal. The salinity in Indian Ocean remains same in the different parts. The 45% isohaline that divide the Indian Ocean into eastern and western section. Salinity is more in the Arabian Sea than the Bay of Bengal. ক্লাস শেষ হয়ে যাওয়ার পর কার কত হলো আউট অফ 50 অবশ্যই তোমরা কমেন্ট করবে। কমেন্ট না করে ক্লাসে কত নাম্বার পেলে, স্কোর না পেলে কেউ যাবে না। যারা রেকর্ডিংও দেখবে তারা নিজের নিজের স্কোরগুলো কমেন্ট সেকশনে লিখবে, ঠিক আছে। এর থেকে ইভ্যালুয়েট করা খুব সহজ হবে যে কে কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছে। কোন অপশনটা মনে হচ্ছে তোমাদের? The status of the salinity in Indian Ocean is given below. Identify the correct statements. আচ্ছা, স্যালিনিটি ইন্ডিয়ান ওশান ইনক্রিজেস ফ্রম ইকুয়েটর টু দ্য বে অফ বেঙ্গল, এটা ভুল আছে। নেক্সট বলছে স্যালিনিটি ইন্ডিয়ান ওশান ডিক্রিজেস ফ্রম ইকুয়েটর টুয়ার্ডস দ্য বে অফ বেঙ্গল, ইকুয়েটর থেকে যত বে অফ বেঙ্গলের দিকে যাব কমবে, ঠিক আছে, তো এটা ঠিক আছে। নেক্সট বলছে স্যালিনিটি ইন্ডিয়ান, এ যেটা আছে আমাকে আমি এলিমিনেট করে দিই, ঠিক আছে। তো বি ঠিক আছে, তো বি কে আমরা ধরি, বি এখানে আছে, আর কোথাও বি নেই। তো স্যালিনিটি ইন্ডিয়ান ওশান রিমেন্স সেম ইন দ্য ডিফারেন্ট পার্টস, ঠিক আছে। ডিফারেন্ট পার্টে স্যালিনিটি কি হয়, ইন্ডিয়ান ওশানে ডিফারেন্ট হয়, এটা ঠিকই আছে। স্যালিনিটি ইন্ডিয়ান ওশান রিমেন্স সেম ইন দ্য, সেম বলেছে, সরি সেম বলেছে, তাহলে এটা ভুল আছে। নেক্সট বলছে এটা 45% আইসোহ্যালাইন দ্য ডিভাইড দ্য ইন্ডিয়ান ওশান ইন্টু ইস্টার্ন ওয়েস্টার্ন সেকশন, ইস্টার্ন ওয়েস্টার্ন সেকশনের জন্য কোনো 45% আইসোহ্যালাইন হবে না, এটা ভুল। স্যালিনিটি ইজ মোর ইন দ্য আরবিয়ান সি দ্যান দ্য বে অফ বেঙ্গল, আরবিয়ান সিতে স্যালিনিটি বেশি হয় বে অফ বেঙ্গলের থেকে, কারণ আরবিয়ান সিতে কি হয়, কম পরিমাণে রিভার ফ্লো হয়, নদীর জল খুব কম পরিমাণে গিয়ে পড়ে। বে অফ বেঙ্গলে ম্যাক্সিমাম রিভার ওয়াটার গিয়ে মেশে, তাহলে বে অফ বেঙ্গলের রিভারের স্যালিনিটি পরিমাণ খুব কমে যায়, আরবিয়ান সিতে স্যালিনিটি পরিমাণ বেশি, তাহলে বি আর ই রাইট, তাহলে এ অপশন রাইট। ওকে, নেক্সট 34 অন দ্য স্ক্রিন। স্যালিনিটি অফ দ্য সি আইস রেঞ্জেস ফ্রম, সিতে যে আইস দেখা যায় তার স্যালিনিটির রেঞ্জ কত হয়, 0 to 3%, 3 to 10%, 11 to 17%, 28 থেকে 35%।
সৃজিত তার কারণটা হচ্ছে যত ইকুয়েটার থেকে যত উপরের দিকে যাব স্যালিনিটি পরিমাণ কিন্তু তত কমতে থাকবে, কারণ পোলেও স্যালিনিটি পরিমাণ কম। ঠিক আছে, খালি সাবট্রপিক্যাল রিজিয়নে স্যালিনিটি পরিমাণটা বেশি হয়, বাকি পোলেও কম, ইকুয়েটারও কম, ইকুয়েটার এবং অ্যাসোসিয়েটেড রিজিয়ন, একমাত্র সাবট্রপিক্যাল রিজিয়ন যেখানে সেখানে বেশি। ঠিক আছে, তো বে অফ বেঙ্গলটা যেহেতু তার ইকুয়েটারের মোটামুটি কিছুটা উপরে রয়েছে, তো সেই কারণের জন্য এখানে তোমরা সেই জায়গাটাকে কম দেখাচ্ছে। ঠিক আছে, ডিক্রিজ বলছে। সাবট্রপিক্যাল রিজিয়ন যদি হতো তাহলে সেটাকে ইনক্রিজ দেখাতো, সেই কারণের জন্য। Salinity of the sea ice ranges from 0 to 3%, 3 to 10%, 11 to 17%, 28 থেকে 35%। কোন অপশনটা মনে হচ্ছে? Salinity of the sea ice ranges from, আচ্ছা, স্যালিনিটি অফ দ্য সি আইসের মধ্যে যে স্যালিনিটি থাকে কত পার্সেন্টেজ থাকে? ওকে, 3 to 10%। ঠিক আছে, বি অপশন রাইট। সি আইসের মধ্যে স্যালিনিটি থাকে 3 to 10%, বি অপশন রাইট। ঠিক আছে, নেক্সট হচ্ছে 35 অন দ্য স্ক্রিন। 35 on the screen. The basaltic oceanic crust has an average density 2.65 gram per centimeter cube, 2.75 gram per centimeter cube, 2.90 gram per centimeter cube, 3.0 gram per centimeter cube। কোন অপশনটা মনে হচ্ছে? The basaltic oceanic crust has an average density of 2.65 gram per centimeter cube, 2.75 gram per centimeter cube, 2.90 gram per centimeter cube, 3.0 gram per centimeter cube। basaltic oceanic crust। কোন অপশনটা মনে হচ্ছে তোমার? ওশানিক ক্রাস্ট সবসময় কি হয়? হেভি হয়, হেভি, ভারী। আর কন্টিনেন্টাল ক্রাস্ট কি হয়? হালকা। ঠিক আছে, ওশানিক ক্রাস্টের ডেন্সিটি হচ্ছে 2.65 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এই অপশন রাইট। ঠিক আছে, 2.65 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, নেক্সট 36 অন দ্য স্ক্রিন। Read the given statement about tide producing forces carefully and identify the correct statement. The attraction of the moon is maximum at the point which is closest to the moon on the earth's surface. B বলছে distance is very important variable. C বলছে attraction of moon is minimum at the point which is closest to the moon on the earth's surface. D বলছে tide generating forces are very large in magnitude compared to the gravitational forces। কোন অপশনটা মনে হচ্ছে? কারেক্ট স্টেটমেন্ট বার করতে বলেছে। আচ্ছা, এখানে একটা গন্ডগোল হয়েছে, তোমাদের একটু বলে দিই। দ্য অ্যাট্রাকশন অফ মুন ইজ মিনিমাম হবে এটা।
এটা হবে দ্য অ্যাট্রাকশন অফ মুন ইজ ম্যাক্সিমাম। এটা বলছে অ্যাট্রাকশন অফ মুন ইজ মিনিমাম অ্যাট দ্য পয়েন্ট হুইচ ইজ ক্লোজেস্ট টু দ্য মুন অন দ্য আর্থ সারফেস। অ্যাট্রাকশন অফ মুন ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য পয়েন্ট হুইচ ইজ ক্লোজেস্ট টু দ্য মুন অন দ্য আর্থ সারফেস। এবার সলভ করো, একটু গন্ডগোল হয়েছিল বিষয়টা। এবার কারেক্ট অপশন আইডেন্টিফাই করো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অপশনটাকে এবার আইডেন্টিফাই করো কোনটা হবে। আচ্ছা, প্রথমটা বলছে অ্যাট্রাকশন অফ দ্য মুন ইজ মিনিমাম অ্যাট দ্য পয়েন্ট হুইচ ইজ ক্লোজেস্ট টু দ্য মুন অন দ্য আর্থ সারফেস। যখন মুন আর্থ সারফেসের কাছাকাছি আসে, যখন মুন আর্থ সারফেসের কাছাকাছি আসে, ঠিক আছে, তো তখন যখন মুন আর্থ সারফেসের কাছাকাছি আসে তখন কি হয়, অ্যাট্রাকশন ফোর্স কি হয়, মিনিমাম না হবে না, মিনিমাম হবে না, তখন কি হবে, ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তো সি অপশন রাইট। এ কেটে দাও, এ কেটে দাও, ঠিক আছে, একে কেটে দাও, একে কেটে দাও। বলছে ডিস্টেন্স, আবার সি কে অ্যাপ্রুভ করে নাও। সি যদি এখানে অ্যাপ্রুভ হয়, ডিস্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরিয়েবল। অবশ্যই ডিস্টেন্স ইম্পর্টেন্ট ভেরিয়েবল, কারণ কাছাকাছি থাকলে অ্যাট্রাকশন বেশি, দূরে চলে গেলে অ্যাট্রাকশন কম। তাহলে বি অ্যান্ড সি, রাইট অপশন কী হবে, 36-এরটা বি অপশন হবে। ঠিক আছে, এখানটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছিলো। ওকে, নেক্সট 37 অন দ্য স্ক্রিন। on the screen. The average depth of equatorial counter current is, equatorial counter current average depth কত, 50 মিটার, 100 মিটার, 150 মিটার, 200 মিটার। The average depth of equatorial counter current, equatorial counter current এর average depth কত, 50 মিটার, 100 মিটার, 150 মিটার, 200 মিটার। The average depth of equatorial counter current is 50 মিটার, 100 মিটার, 150 মিটার, 200 মিটার। ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট, যে কারেন্টে ইকুয়েটোরিয়াল রিজিয়নে ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে তাকে বলে ইকুয়েটোরিয়াল কারেন্ট, ইকুয়েটোরিয়াল কারেন্ট। আর যেটা উল্টো দিকে যাচ্ছে ওয়েস্ট টু ইস্টের দিকে তাকে বলে ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট, কাউন্টার কারেন্ট। ঠিক আছে, তো ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্টের বলছে ডেপথ কত, অ্যাভারেজ ডেপথ। কোন অপশনটা হতে পারে, ওকে, অ্যাভারেজ ডেপথ অফ ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট যেটা হয় সেটা হচ্ছে 50 মিটার। ঠিক আছে, 50 মিটার হয়, 50 মিটার, এই অপশন রাইট। নেক্সট হচ্ছে 38 অন দ্য স্ক্রিন। The Gulf Stream and Kurisho current move forcefully northwestward as a result of western intensification, eastern intensification, northern intensification and southern intensification. Gulf Stream and Kurisho current move forcefully northwestward as a result of western intensification, eastern intensification, northern intensification and southern intensification. যারা ধৈর্য ধরে 50 কোশ্চেন সলভ করবে প্রতিদিন, তাদের একটা খুব ভালো স্কোর তারা পৌঁছাতে পারবে। ঠিক আছে, তো 50 কোশ্চেন রোজ দিন এভরিডে তোমরা সলভ করো, এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো গালফ স্ট্রিম অ্যান্ড কুরেশিও কারেন্ট মুভ ফোর্সফুলি নর্থ ওয়েস্টওয়ার্ড, তাহলে কি হচ্ছে, এটা নর্থ ওয়েস্টের দিকে যায়, এরমভাবে যায়। ঠিক আছে, তো এটা কি ইন্টেন্সিফিকেশন, নর্দার্ন ইন্টেন্সিফিকেশন বলা হয়। ঠিক আছে, সি অপশন রাইট, নর্দার্ন ইন্টেন্সিফিকেশন। ওকে, ইন্টেন্সিফিকেশন মানে কি, কোন দিকে যাচ্ছে, নর্থের দিকে তো ইন্টেন্স হচ্ছে না, তো সেই জন্য নর্দার্ন ইন্টেন্সিফিকেশন, নর্থের দিকে যাচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে 39 অন দ্য স্ক্রিন। Which of the correct
following is a cold current, sorry, which of the following are the correct is a cold current, এর মধ্যে কোনটাকে কোল্ড কারেন্ট বলেছে? ব্রাজিল, গালফ স্ট্রিম, বেঙ্গুয়েলা, আগুলহাস। কোন অপশনটা মনে হচ্ছে তোমাদের? আচ্ছা, বেঙ্গুয়েলা কারেন্ট যেটা রয়েছে এখানে, বেঙ্গুয়েলা কারেন্ট হচ্ছে কি কোল্ড কারেন্ট, ঠিক আছে, যেটা আমরা আটলান্টিকে দেখতে পাই, আটলান্টিকে আমরা দেখতে পাই। তো বাকি যে সমস্ত কারেন্টগুলো রয়েছে সবই হচ্ছে আমাদের কি কারেন্ট? ওয়ার্ম কারেন্ট, ঠিক আছে। তো 39C। নেক্সট 40 অন দ্য স্ক্রিন। দ্য টার্ম ব্রাইন ইজ অ্যাপ্লিকেবল টু আরবিয়ান সি, বাল্টিক সি, চায়না সি, সার্গাসো সি, কোনটা হবে? The term brine is applicable to Arabian Sea, Baltic Sea, China Sea, Sargasso Sea. ব্রাইন আমরা কোন জায়গায় দেখতে পাই? ব্রাইন বলতে কি বোঝায়? The term brine is applicable to Arabian Sea, Baltic Sea, China Sea, Sargasso Sea. কি হবে? ব্রাইন বলতে কোনটাকে বোঝায়? ওকে, ব্রাইন বলতে বোঝায় যখন এই ওশান কারেন্টে সার্কুলেটরি মুভমেন্ট হয়, ঠিক আছে, এই সার্কুলেটরি মুভমেন্টটাকে বলা থাকে ব্রাইন, ঠিক আছে। তো এটাকে আমরা সার্গাসো সিও বলতে পারি। তো ডি অপশন রাইট। ওকে, নেক্সট 41 on the screen. The Challenger expedition of 1874 was headed by the country. কোন কান্ট্রি চ্যালেঞ্জার এক্সপিডিশনকে হেড করেছিল? কোন কান্ট্রি হেড করেছিল? চ্যালেঞ্জার এক্সপিডিশন অফ 1874 ওয়াজ হেডেড বাই দ্য, কোন কান্ট্রি করেছিল? চ্যালেঞ্জার এক্সপিডিশনকে হেড করেছিল ইউনাইটেড কিংডম, ইউকে, ঠিক আছে। তো বি অপশন রাইট, 41B। নেক্সট হচ্ছে 42 অন দ্য স্ক্রিন। মেন রিজন অফ ল্যাব্রাডর কারেন্ট অরিজিন, ইনক্রিজ ইন প্রেশার, ডিফারেন্স ইন স্যালিনিটি, ডিফারেন্স ইন টেম্পারেচার, উইন্ড। ল্যাব্রাডর কারেন্ট তৈরি হওয়ার কারণ কি? কি কারণের জন্য ল্যাব্রাডর কারেন্ট তৈরি হয়? ল্যাব্রাডর কারেন্ট আমরা প্যাসিফিক ওশানে দেখতে পাই, প্যাসিফিক ওশানে আমরা ল্যাব্রাডর কারেন্ট দেখতে পাই। তো ল্যাব্রাডর কারেন্ট তৈরি হওয়ার কারণ কি? মেনলি ল্যাব্রাডর কারেন্ট কখন হয়? যখন প্যাসিফিক ওশানে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট যায়, সেটা যখন নর্থ ওয়েস্টের দিকে টার্ন নেয় জাপান কোস্ট বরাবর, তখনই নাম হয় ল্যাব্রাডর, ঠিক আছে। এই সাইডে থাকে জাপান কোস্ট, এখানে থাকে জাপান কোস্ট, ঠিক আছে। তো এইখান থেকে ল্যাব্রাডর কারেন্ট তৈরি হয়, যেটা হচ্ছে এটা কিসের জন্য? ইনক্রিজ ইন প্রেশার, ডিফারেন্স ইন স্যালিনিটি, ডিফারেন্স ইন টেম্পারেচার, উইন্ড।
ওকে, তো এটা কি কারণের জন্য তৈরি হয়েছে? মেনলি হচ্ছে ডিফারেন্স ইন স্যালিনিটি, ঠিক আছে, স্যালিনিটি ডিফারেন্সের জন্য ব্যাপারটা দেখা যায়। তো বি অপশন রাইট। ওকে, তো স্যালিনিটির কারণের জন্য ল্যাবরেটরির মধ্যে আমরা কারণটা দেখতে পাই। নেক্সট হচ্ছে 43 অন দ্য স্ক্রিন। ক্যালকেরিয়াস উস হুইচ ফাউন্ড 2000 থেকে 4000 মিটার ফ্যাদম ডেপথ কল্ড। তা যে যখন কোনো ক্যালকেরিয়াস উস, যে ক্যালকেরিয়াস উসকে আমরা দেখি, যে ক্যালকেরিয়াস উসকে আমরা দেখছি 2000 থেকে 4000 মিটার ডেপথ ফ্যাদম গভীরতা আমরা দেখি, তাকে কি বলা হয়? লেডিওলারিয়ান, গ্লোবিজারিনা, টেরাপট অ্যান্ড ডায়াটম, কোনটা হবে? ওকে, তো এটা কোনটা হবে? তো এটা হচ্ছে গ্লোবিজারিনা, ঠিক আছে। 2000 থেকে 4000 ফ্যাথম গভীরতায় যেটা আমরা দেখতে পাই তাকে বলা থাকে গ্লোবিজারিনা। নেক্সট হচ্ছে, নেক্সট কোশ্চেন, আগুলহাস হট কারেন্ট ফ্লোস সাউথ ওয়েস্ট আফ্রিকা, সাউথ ইস্ট অস্ট্রেলিয়া, সাউথ ইস্ট আফ্রিকা, নর্থ ওয়েস্ট আফ্রিকা, কোনটা হবে? আগুলাস হট কারেন্ট ফ্লোস সাউথ ওয়েস্ট আফ্রিকা, সাউথ ইস্ট অস্ট্রেলিয়া, সাউথ ইস্ট আফ্রিকা, নর্থ ওয়েস্ট আফ্রিকা। আচ্ছা, আগুলাস হট কারেন্ট কোথা থেকে ফ্লো করে? আগুলাস হট কারেন্ট হচ্ছে, আগুলাস হট কারেন্ট ফ্লো করে সাউথ ইস্ট আফ্রিকাতে। অ্যাকচুয়ালি আগুলাস হট কারেন্টটাকে যদি আমরা দেখি, এখানে যদি আফ্রিকা থাকে, ঠিক আছে, এখান থেকে যে ইন্ডিয়া আমরা দেখতে পাই, তো এই জায়গা থেকে ফ্লো করে আগুলহাস, ঠিক আছে, মানে ম্যাডাগাস্কার আর মোজাম্বিক দুটো মিলে হয় আগুলহাস। তাহলে আফ্রিকার কোথায়? সাউথ ইস্ট, সাউথ ইস্টার্ন পার্ট, তো সাউথ ইস্ট পার্ট অফ আফ্রিকা, সি অপশন রাইট, ঠিক আছে, 44 সি। নেক্সট 45, ডগার্স ব্যাংক। ডগার্স ব্যাংক সিচুয়েটেড ইন মেডিটেরিনিয়ান সি, নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট ইউরোপ, আটলান্টিক কোস্ট অফ কানাডা, প্যাসিফিক কোস্ট অফ নর্থ আমেরিকা। Dogger's Bank situated in Mediterranean Sea, northwest Europe, Atlantic coast of Canada, Pacific coast of North America. কোন অপশনটা হবে? ডগার্স ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক আর ডগার্স ব্যাংক দুটো ভীষণ ইম্পর্টেন্ট। গ্র্যান্ড ব্যাংক আর ডগার্স ব্যাংক, ঠিক আছে। আর লাস্ট 5টা কোশ্চেন বাকি আর। আচ্ছা, গ্র্যান্ড ব্যাংক অ্যান্ড ডগার্স ব্যাংক যদি দেখি, তাহলে যদি আমরা দেখি এটা হচ্ছে নর্থ আমেরিকার কোস্ট, এটা হচ্ছে গ্রিনল্যান্ড, এইখানটা হচ্ছে ইউরোপের কোস্ট। আমরা দেখি এটা নর্থ আমেরিকা, এটা ইউরোপ, ঠিক আছে, আর এটা হচ্ছে গ্রিনল্যান্ড। গ্র্যান্ড ব্যাংক তৈরি হয় ঠিক এই জায়গায়, এখানটা থাকে গ্র্যান্ড ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক দেখা যায়, ঠিক আছে। আর ডগার্স ব্যাংক কোন জায়গাটা দেখা যায়? ডগার্স ব্যাংক যেটা হচ্ছে, ডগার্স ব্যাংক হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে, মানে আমাদের ইউরোপের কাছে, যেখানটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইউরোপ, মানে এই জায়গাটায়, এই জায়গাটা তৈরি হয় ডগার্স ব্যাংক। তাহলে রাইট অপশন নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইউরোপ, বি অপশন রাইট।
ঠিক আছে। নেক্সট হচ্ছে 46 অন দ্য স্ক্রিন। El Nino emerged in the আলাস্কা কোস্ট, ব্রাজিল কোস্ট, পেরু কোস্ট, ইস্টার্ন অস্ট্রেলিয়ান কোস্ট। কোথায় হবে? El Nino emerged in the Alaska coast, Brazilian coast, Peru coast, Eastern Australian coast. কোন অপশনটা মনে হচ্ছে? ওকে, এল নিনো আর লা নিনা দুটো ইম্পর্টেন্ট। এল নিনো আর লা নিনা। এল নিনো এমার্জ হচ্ছে কোথায়, তৈরি হচ্ছে কোথায়? এল নিনো তৈরি হচ্ছে ইস্টার্ন কোস্ট অফ অস্ট্রেলিয়া, ঠিক আছে, যেখান থেকে এমার্জ করে। যার এফেক্ট আমরা দেখতে পাই অন্যদিকে পেরু কোস্টে, ঠিক আছে, কিন্তু তৈরি হচ্ছে ইস্টার্ন অস্ট্রেলিয়ান কোস্ট, মানে এদিকটায়, ঠিক আছে, এদিক থেকে তৈরি হয় তবে এখানে গিয়ে এফেক্টটা ফেলছে। তো এই জন্য তৈরি এমার্জ হচ্ছে ইস্টার্ন অস্ট্রেলিয়ান কোস্টে। ওকে, নেক্সট 47 অন দ্য স্ক্রিন। লাস্ট, আমরা চলে এসেছি প্রায় শেষের দিকে। Progressive wave is a theory of origin of tide and ebb, origin of ocean current, earthquake waves, origin of ocean canyon. Progressive wave theory কিসের সাথে যুক্ত? Progressive wave theory. Progressive wave is a theory of origin of tide and ebb, origin of ocean current, earthquake waves, origin of ocean canyons. কোন অপশনটা হবে প্রোগ্রেসিভ ওয়েভ থিওরি? আচ্ছা, প্রোগ্রেসিভ ওয়েভ থিওরি কে দিয়েছে? উইলিয়াম হুইওয়েল। উইলিয়াম হুইওয়েল, ঠিক আছে। তো প্রোগ্রেসিভ ওয়েভ থিওরি কিসে? অরিজিন অফ টাইড অ্যান্ড এব এর সাথে যুক্ত। এই অপশন রাইট, ঠিক আছে। 47 48 অন দ্য স্ক্রিন। অ্যাভারেজ স্যালিনিটি অফ দ্য ওশান 40%, 35%, 20%, 30%। Average salinity of the ocean is 40%, 35%, 25%, 30%. Average salinity of the ocean কত হবে? ওশানের অ্যাভারেজ স্যালিনিটি কত? আচ্ছা, অ্যাভারেজ স্যালিনিটি অফ দ্য ওশান কত হবে? অ্যাভারেজ স্যালিনিটি অফ দ্য ওশান হচ্ছে 35%, বি অপশন রাইট, ঠিক আছে। নেক্সট 49 অন দ্য স্ক্রিন। হুইচ অন অফ দ্য ফলোইং ইজ লোকেটেড নিয়ার দ্য গ্রিনল্যান্ড? গ্রিনল্যান্ডের কাছে কোন কোন প্লেটু অবস্থান করছে বা কোন রিজ অবস্থান করছে? টেলিগ্রাফ প্লেটু, ওয়ালভিস রিজ, পুর্তো রিকো ডিপ, চ্যালেঞ্জার রাইস। লাস্ট কোশ্চেন আছে, সেকেন্ড লাস্ট কোশ্চেন। আচ্ছা, গ্রিনল্যান্ডের কাছে যেটা থাকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ লোকেটেড নিয়ার দ্য গ্রিনল্যান্ড? গ্রিনল্যান্ডের কাছে যেটা থাকে সেটা কি? এই যে যদি গ্রিনল্যান্ড, তার কাছেই থাকে যেটা আটলান্টিক ওশানে থাকে, আটলান্টিকে থাকে, সেটা হচ্ছে কি আটলান্টিকে থাকে টেলিগ্রাফ প্লেটু। যত ওশান প্লেটু রিজ এগুলো রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো ম্যাপ দেখে থেকে পড়া প্র্যাকটিস করে দাও। নেক্সট কোশ্চেন নাম্বার 50, আজকে লাস্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন। হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য বটম ওয়াটার অফ দ্য রেড সি? রেড সির বটম ওয়াটারের টেম্পারেচার কত? 10 ডিগ্রি সেলসিয়াস, 21 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস।
কোন অপশনটা মনে হচ্ছে? হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য বটম ওয়াটার অফ দ্য রেড সি? কোনটা মনে হচ্ছে? রেড সি বটম টেম্পারেচার কত হবে? ওকে, রেড সি বটম টেম্পারেচার 21 ডিগ্রি সেলসিয়াস, বি অপশন রাইট। ওকে, তো কার কতগুলো রাইট হলো আউট অফ 50? কার কার 40 প্লাস হলো অবশ্যই তোমরা জানাও, কার কার 40 প্লাস হলো অবশ্যই জানাও তোমরা। ঠিক আছে, তো নেক্সট 50 আমরা নেক্সট দিন করব, আবার নেক্সট 50 আমরা নেক্সট দিন করব। ওকে, আজকে কার কত হলো জানাও তোমরা। তো টেলিগ্রাম চ্যানেলে যারা যারা নতুন আছো, চ্যানেলটাকে দেখছো, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ঠিক আছে, যেখানে তোমরা এই পিডিএফ এবং ক্লাসের আপডেট সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং আমাদের NTA UGC নেট সেট সিইউটিপিজির জন্য ব্যাচ অলরেডি চলছে, যেটা থার্সডে অ্যান্ড ফ্রাইডে ক্লাসে অনলাইন যা ক্লাস, যেখানে রেকর্ডিং ক্লাস, ডিটেল এক্সপ্লেনেশন হয় প্রতিটা টপিকের, ডাউট ক্লিয়ারিং সেশন, স্ট্রাকচার পিডিএফ পেয়ে যাবে, টপিক ওয়াইজ মক টেস্ট পাবে, পার মান্থ বেসিসে ফিস, তোমাকে এখানে একবারে অনেক টাকা দিয়ে পড়ার দরকার নেই। ঠিক আছে, তো তোমরা চাইলে জয়েন করতে পারো, ফোন নাম্বার এখানে দেওয়া আছে, জিওগ্রাফি অ্যান্ড জেনারেল পেপার দুটোই তোমরা পাবে। ঠিক আছে, একবার নিয়ে দেখতে পারো যে তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। ওকে, তো দেখা হচ্ছে কালকে রাত্রি 9টায়, আবার আমরা 50-র পর থেকে বাকি যে 50 কোশ্চেন রয়েছে সেগুলো কমপ্লিট করব। যারা যারা ক্লাস করতে করতে মাঝখানে চলে গেছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা রেকর্ডিং দেখে ক্লাস কমপ্লিট করো। এত কম ধৈর্য থাকলে কিন্তু তোমাদের এক্সাম কোয়ালিফাই করা খুব মুশকিল। আর ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, কারণ তোমাদের কমেন্টগুলি আমাদের মোটিভেশন হিসেবে কাজ করে, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারি। ওকে, চলো, থ্যাংক ইউ সবাইকে ক্লাসে জয়েন করার জন্য, এবং এই 50 কোশ্চেন তোমাদের ওশানোগ্রাফির অনেক হেল্প করলো। আর বাকি 50 কোশ্চেন আমরা কালকে করবো আবার রাত 9টায়। চলো, টাটা, গুড নাইট সবাইকে।